আচ্ছা, গত ক্লাসে আমরা কি কি করছিলাম? আমরা হচ্ছে এই যে HTML এই পার্টগুলি দেখছিলাম, তাই না? তারপর হচ্ছে HTML এর ব্যাপারে ভার্সন কন্ট্রোলের কিছু আইডিয়া আমরা নেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে আমাদের কাজ ছিল কিন্তু কন্টেন্ট নিয়ে, রাইট? তো আজকেও আমরা হচ্ছে কন্টেন্ট নিয়ে কাজ শুরু করবো। আপনাদের মনে আছে যে গত ক্লাসে আমরা কন্টেন্ট নিয়ে কাজ শুরু করছিলাম কিভাবে? ধরেন যে হচ্ছে আমি হেডিং টাইপের কিছু যদি লিখতে চাই, আমাকে H1 থেকে হচ্ছে কি করতে হবে, H6, তার মানে H1, H2, H3, H4, H5, H6, এই টাইপের যে কোনো একটা বিষয় নিয়ে আমি কি করতে পারবো, হেডিং বা টাইটেল টাইপের বা হচ্ছে কোনো একটা হচ্ছে হেডিং টাইপের কোনো একটা কন্টেন্ট আমরা লিখতে পারবো, তাই না? মনে আছে নিশ্চয়ই আমাদের সবার। তো ধরেন এখানে একটা হেডিং লিখলাম, ডামি একটা কন্টেন্ট দিচ্ছি, 5টা টেক্সট দিয়ে, লরেন্স এরকম করে। তো এইটা গেছে, এইটা এই জিনিসটা গেল কি যে হচ্ছে আমার HTML এর একটা হেডিং টাইপের একটা বিষয়, এবং এই জিনিসটা এটা কিন্তু হচ্ছে HTML এর ডেভেলপার যারা ওকে তৈরি করছে তারাই কিন্তু হচ্ছে এই হেডিং টাইপের বিষয়গুলোর জন্য মেইনটেইন করার জন্য এই সিস্টেমটা তৈরি করছে, ঠিক আছে? সো আমাকে কি করতে হবে কাজের জন্য, এই H1 থেকে H6 এর ভিতরে যে কোনো একটা যেটাতে আমি হচ্ছে হেডিং টাইপের কাজ করবো সেটা দিয়ে হচ্ছে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ওরা যেগুলি দিছে সেগুলি দিয়ে আমাকে কাজ করতে হবে, আমি নিজে নিজে কিন্তু হচ্ছে বানালে আন্দাজি হবে না। যেমন H1 থেকে H6 আছে, বাট আমি যদি বলি H7 বানাবো, হবে না কিন্তু, ঠিক আছে? সো এখন তারপর যদি হচ্ছে আমার প্যারাগ্রাফ টাইপের টেক্সট লেখা দরকার হয়, যে হচ্ছে অনেকগুলি, হ্যাঁ, প্যারাগ্রাফ টাইপের টেক্সট, সেক্ষেত্রে আমরা কি করি? আমাদের মনে আছে ধরুন হচ্ছে এখানে 100টা টেক্সট আসলো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পি নিব আমরা। সেক্ষেত্রে আমরা কি নিব, এই যে পি, এই যে প্যারাগ্রাফ। আরেকটা বিষয় বলে দিই গাইজ, একটু দেখেন তো এখানে, আপনি যখন এই যে ব্রাউজারে আসছেন, আসার পরে কন্ট্রোল প্লাস ক্লিক করলে এই যে দেখছেন জুম হচ্ছে, কন্ট্রোল মাইনাস ক্লিক করলে হচ্ছে জুম আউট হচ্ছে, জুম ইন, জুম আউট, তাই না? এটা তো আমরা বুঝি। সবসময় আপনার মাথায় রাখতে হবে এইটা যে হচ্ছে আপনি এই যে এইখানে কন্ট্রোল, এইখানে হচ্ছে আপনার সবসময় যেন 100% থাকে, হ্যাঁ, রিসেটে ক্লিক করলেই যেমন হচ্ছে এটা 100% হবে, কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস, বাস এতটুকুই, এই দুইটার ভিতরে যে কোনো একটা দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো। তো ওকে, প্যারাগ্রাফ টাইপের হচ্ছে কন্টেন্ট আমরা লিখে ফেললাম, তাই না? আমরা তো এটা যে কিভাবে কি করতে। আচ্ছা, খেয়াল করি তো এখানে H1 টাইপের কন্টেন্ট দেখলাম, প্যারাগ্রাফ টাইপের কন্টেন্ট দেখলাম, তাই না? তো এবার আমরা লাস্ট ক্লাসে কিন্তু লিঙ্কিং এর পার্টটা হচ্ছে আমরা বুঝে নিছিলাম। এই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কাজ করা, লেখার সিস্টেমটা কি? প্রথমে একটা কার্লি ব্র্যাকেট, তারপরে এ, তারপর আবার কার্লি ব্র্যাকেট, আবার কার্লি ব্র্যাকেট দিয়ে একটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এর বাকিটুকু অংশ সে নিয়ে যাবে। এবার এখানে আমাকে কি লিখতে হবে? আমি যে লিঙ্কে যাব তার নামটা, ধরেন হচ্ছে আমি ফেসবুকে যাব, FSCE, FACE, EWK, ফেসবুক, ঠিক আছে? ধরেন হচ্ছে এখানে ফেসবুক, LINK, ফেসবুক লিঙ্কে এই কথাটা থাকলো। বাট এইখানে শুধু এইভাবে কিন্তু ওরা কাজ করবে না, এইখানে আমাকে একটা কাজ করতে হবে, সেটা কি জানেন? আমাকে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউট মানে কি? এডিশনাল ডাটা, ঠিক আছে? অ্যাট্রিবিউটের সংজ্ঞাটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করতেছে। আমি আপনাদেরকে জাস্ট একটু কন্টেন্টগুলি হচ্ছে একটু লিখে দেখাই আগে, হ্যাঁ? তারপরে হচ্ছে আমরা এই এলিমেন্ট, ট্যাগ, অ্যাট্রিবিউট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখেন গাইজ, এখানে জাস্ট একটু খেয়াল করেন, এই যে ফেসবুক লিঙ্ক, এটা তো একটা লিঙ্ক, রাইট? আমি ফেসবুক লিঙ্কে ক্লিক করলে আমাকে হচ্ছে ফেসবুকের যে হচ্ছে যে লিঙ্কটা আমি দিব সেই লিঙ্কে চলে যাবে, সামথিং এরকম কোনো একটা কাজ হবে। এই জিনিসটা কিন্তু এমনি এমনি হবে না। এটার জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হাইপারলিংক রেফারেন্স, ঠিক আছে? এইচরেফ, HREF, এইটা। হ্যাঁ, এই যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেছি, এই অ্যাট্রিবিউট মানে কি? এডিশনাল ডাটা। ওরা কার এডিশনাল ডাটা হিসেবে কাজ করে? ওরা কিন্তু আপনার এই যে ট্যাগ বা এলিমেন্ট যেগুলো আপনি ব্যবহার করতেছেন, এগুলো কিন্তু সবই এলিমেন্ট, তাই না? এই যে দেখেন তো, শুরু আছে, শেষ আছে। আমরা তো একটু হচ্ছে শুরুর দিকে একটা সংজ্ঞা পড়ে নিছিলাম, তাই না? যে হচ্ছে যার শুরু আছে, শেষ আছে এবং মাঝখানে যে কোনো হচ্ছে কন্টেন্ট আছে, তাকে বলা হয় হচ্ছে এলিমেন্ট। বাট যার শুরু আছে, যার শেষ নাই, ঠিক আছে? দেখেন মেটার শুরু আছে, মেটার কিন্তু শেষ নাই, ওকে বলা হয় কিন্তু ট্যাগ। আর এই যে অতিরিক্ত যে ডাটাটা, সেটাকে বলা হয় কিন্তু হচ্ছে অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই অ্যাট্রিবিউট মানে কিন্তু হচ্ছে এডিশনাল ডাটা। এই অ্যাট্রিবিউটগুলি কার এডিশনাল ডাটা? এই অ্যাট্রিবিউটগুলো আমার এই যে ট্যাগ বা হচ্ছে যে এলিমেন্ট ব্যবহার করতেছি তাদের এডিশনাল ডাটা, ঠিক আছে? তাদের কিছু অতিরিক্ত ডাটা, তাদেরকে আরো স্মুথলি হ্যান্ডেল করার জন্য এই অ্যাট্রিবিউটগুলো আমাদের ব্যবহার করা হয়। আরেকটা বিষয়, এই অ্যাট্রিবিউট গুলো কিন্তু অনেক রকমের অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? অনেক অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউট গুলো কখন কোনটা কোন জায়গায় কিভাবে ব্যবহার হবে সেটা ডিপেন্ড করে কিন্তু হচ্ছে আমার এই ট্যাগের উপরে বা এলিমেন্টের উপরে। আমি যেই এলিমেন্ট বা যেই ট্যাগ ব্যবহার করব তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমার এই অ্যাট্রিবিউট গুলি পরিবর্তন হবে, ঠিক আছে? তো এখানে দেখেন হাইপারলিংক রেফারেন্স, এটা একটা অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট নরমালি লেখা হয় কিভাবে জানেন? নেম ভ্যালু পেয়ার আকারে, জোড়া আকারে লেখা হয়। এখানে প্রথমে আপনি অ্যাট্রিবিউটের নামটা লিখবেন, এটা হচ্ছে বলা হয় নেম। নেমের পর একটা ইকুয়াল সাইন দিয়ে তারপর আপনাকে ডবল কোটেশন দিতে হবে। এবার এই ডবল কোটেশনের ভিতরে আপনাকে লিখতে হবে কি? আপনাকে লিখতে হবে হচ্ছে ভ্যালু, যেখানে আপনি হচ্ছে যেতে চাচ্ছেন, হ্যাঁ? এখানে দেখেন হাইপারলিংক রেফারেন্সের ভ্যালুটা এখানে দিতে হবে, হ্যাঁ? এখানে হচ্ছে কোন জায়গাতে আমি যেতে যাচ্ছি, ধরেন ফেসবুকের যে লিঙ্ক আছে সেটা আমরা দিয়ে দিই এখানে, https:// FACE BWK Facebook.com, এটা কিন্তু ফেসবুকের ইউআরএল, তাই না? ফেসবুকের ডোমেইনের নামটা।
তো আমরা এইখানে যদি হচ্ছে এই হাইপারলিংক রেফারেন্সে যদি হচ্ছে ফেসবুকের ইউআরএলটা দিই, সো ফেসবুক লিংকে যদি কেউ ক্লিক করে সে কিন্তু হচ্ছে এখানে চলে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় একটু দেখায় দিই গাইজ আপনাদেরকে সংক্ষেপে। একটা হচ্ছে টার্গেট, হ্যাঁ টার্গেট নামও একটা হচ্ছে কি আছে অ্যাট্রিবিউট আছে। এই টার্গেটের কাজটা কি জানেন? এই টার্গেট ডিফল্ট অবস্থায় কিন্তু হচ্ছে টার্গেট সেলফ থাকে। সেলফ মানে কি, যে হচ্ছে আপনি যখন দেখেন এখানে একটু রিলোড দিলে দেখবেন এই যে লিঙ্কটাতে আমি যখন এখানে ক্লিক করবো, ও কিন্তু ক্লিক করার পরপরই কিন্তু হচ্ছে ও ফেসবুকটা এই পেজে ওপেন করে ফেলবে। নর্মালি এটাই দেওয়া থাকে টার্গেট, বাট আপনি যদি চিন্তা করেন অনেক সময় দেখি না আমরা একটা লিঙ্কে ক্লিক করলাম, সেটা এই ট্যাবে ওপেন না হয় পাশের ট্যাবে যে ওপেন হয়েছে সেটাকে বলে কিন্তু টার্গেট ব্ল্যাঙ্ক। একটা আন্ডারস্কোর দিয়ে BLANK টার্গেট ব্ল্যাঙ্ক লিখতে হয়। ঠিক আছে, টার্গেটটা কি, টার্গেটটাও একটা অ্যাট্রিবিউট যার সাহায্যে আমরা যে কাজটা করি, যা সেটা হচ্ছে যে অন্য একটা লিঙ্কে যে অন্য একটা ট্যাবে যে হচ্ছে ওপেন করা হয় অ্যাকচুয়ালি আমাদের যেটা ওপেন করতে যাচ্ছি আমরা। যেমন আমি একটু রিলোড দিই, দেখেন এখানে যদি এবার ক্লিক করি না, এই যে ফেসবুকটা কিন্তু এই ট্যাবে ওপেন হয় নাই, ফেসবুকটা আমার পাশের ট্যাবে যে হচ্ছে ওপেন হয়েছে। ঠিক আছে গাইজ, এই জিনিসটা কি বুঝতে পারছি আমি, কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়ালি সংজ্ঞা এখনো পুরোপুরি দেই নাই। আমি এলিমেন্ট ট্যাগ, ঠিক আছে এই যে এটা হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে এলিমেন্ট, এগুলো এটাও কিন্তু এলিমেন্ট, দেখেন এটা শুরু আছে শেষ আছে। আবার দেখেন এই অ্যাঙ্কর, এই যে যেটা নিলাম যেটা, এটাও কিন্তু একটা এলিমেন্ট, কেন এর শুরু আছে শেষ আছে মাঝখানে কন্টেন্ট আছে। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো আমি একটু পরে আপনাদের বোঝাবো, জাস্ট ফর নাও ওই যে অনলাইন নিউজ পোর্টালের কথা বলছিলাম না লাস্ট ক্লাসে, যে ধরেন হচ্ছে একটা পেপার পড়তে গেছেন আপনি অনলাইনে, তো সেখানে কি রইলো, একটা দেখলাম একটা টাইটেল রইলো, প্যারাগ্রাফে কিছু ডিটেলস রইলো, একটা লিঙ্ক দেওয়া রইলো, একটা ইমেজ দেওয়া থাকলো, হ্যাঁ এই বিষয়গুলি হচ্ছে খালি আমি আপনাদেরকে একটু কন্টেন্ট আকারে এখানে হচ্ছে বসায় দেখাচ্ছি যে কেমন লাগে। ঠিক আছে, তো এখানে দেখেন এইটা একটা লিঙ্ক বসাইছি, ধরেন আরেকটা লিঙ্ক বসাই আমি, আরেকটা লিঙ্ক বসাবো হচ্ছে টুইটারের। তো টুইটারের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে, TWITTER এটাও ধরেন টার্গেট ব্ল্যাঙ্ক থাকলো, আর এখানে থাকবে হচ্ছে আমাদের TWITTER টুইটার লিঙ্ক, বাস। ঠিক আছে, এইবার যদি রিলোড দেই, দেখেন এই যে টুইটার লিঙ্ক, এখানে হচ্ছে ফেসবুকের লিঙ্ক, এরকম আমার দেখাচ্ছে। গাইজ এই লিঙ্কের বিষয়টা কি বুঝতে পারছি আমরা? গাইজ এইবার না আমরা আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে IMAGE, ইমেজ। আমরা এখন আপনাদের সাথে হচ্ছে আলোচনা করবো আমি হচ্ছে ইমেজ নিয়ে। ইমেজ কিভাবে কানেক্ট করবো, দেখেন ইমেজকেও দুইভাবে কানেক্ট করা যায়। ইমেজকেও ধরেন হচ্ছে আপনি চাইতেছেন একটা ইমেজ দেখাবেন আপনার ওয়েবসাইটে, ঠিক আছে এখানে একটা ইমেজ দেখাবো আমরা, সেটা কিভাবে করা যেতে পারে? ইমেজকেও দুইভাবে কানেক্ট করা যায়, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল ও এক্সটার্নালের ভিতরে পার্থক্য বুঝি, ধরেন হচ্ছে ইমেজটাকে আরেকটা ইমেজটা আছে আরেকটা সার্ভারে, ঠিক আছে সেইটা নিয়ে আসলেন, সেটা কিন্তু হচ্ছে এক্সটার্নাল। আর ইন্টারনাল কোনটা, জাস্ট ইমেজটাকে ডাউনলোড করে নিজে নিয়ে ওপেন করে ফেললেন। ঠিক আছে, তো চলেন আমরা একটু দেখি যে ইমেজ কিভাবে হচ্ছে আমার ওয়েবসাইটে যদি আমি একটা ইমেজ দেখাতে চাই, ইমেজ বসাতে চাই, সেই ক্ষেত্রে আমি ইমেজ কিভাবে বসাবো। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে কার্লি ব্র্যাকেটটা দিয়ে IMG এটা লিখবেন, রেখে আবার কার্লি ব্র্যাকেটের এন্ডিংটা দিবেন, আবার একটা কার্লি ব্র্যাকেট, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ। বাট একটা জিনিস খেয়াল করছেন, এবার কার্লি ব্র্যাকেট দিয়ে যখন ফরওয়ার্ড স্ল্যাশ দিছেন, তখন কিন্তু আর হচ্ছে কি ইমেজের এন্ডিংটা একটা দেয় নাই। দেখেন এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম না, সে কিন্তু বলতেছে বডির, মানে সে বুঝতেছে যে হচ্ছে আপনি বডির এন্ডিং ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছেন। এই জিনিসটা কেন সে করতেছে, এটা করতেছে এই কারণে, কারণ ইমেজের না কোনো এন্ডিং ট্যাগ নাই। ঠিক আছে, ইমেজ জাস্ট একটা সেলফ ক্লোজিং ট্যাগ, ইমেজটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে একটা ট্যাগ। দেখেন এখানে এই যে H1 এর শুরু ছিল, H1 এর শেষ ছিল, কিন্তু কিন্তু এই ইমেজের শুরু আছে বাট ইমেজের কোনো কি নাই, শেষ নাই। সো এই যে যে একটা ট্যাগের ভিতরে একটা লেখার মাধ্যমে হচ্ছে যাদেরকে হচ্ছে যারা ফিনিশ হয়ে যায়, যাদের কাজটা হচ্ছে শেষ হয়ে যায়, তারাই কিন্তু হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ বা শুধুমাত্র তাদেরকে কিন্তু হচ্ছে ট্যাগ বলা হয়। ঠিক আছে, সো ইমেজের জন্য এই আমাদের এই ইমেজ ট্যাগটা হচ্ছে বসাইতে হবে। এখন এখানে ইমেজ বসাবো কই, দেখেন তো এখানে ইমেজ বসানোর জন্য এবার আমাকে অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে। হ্যাঁ, অ্যাট্রিবিউট কি, এডিশনাল ডাটা, এখন কিছু এডিশনাল ডাটার হেল্প নিয়ে আমরা হচ্ছে এখানে কাজ করব। তো এখানে দেখেন এই যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এইবার এখানে আমরা কি করব, এডিশনাল ডাটা বসাবো, মানে এই ইমেজের জন্য, ইমেজ হচ্ছে শো করানোর জন্য ওয়েবসাইটে যেই রকমের হচ্ছে আমার অ্যাট্রিবিউট দরকার আমাকে কিন্তু সেটাই বসাইতে হবে। দেখেন আমি এখানে ইমেজের ভিতরে যদি হচ্ছে এইচ রেফ বসাই তাহলে কিন্তু হবে না। কেন বলতে পারেন, কারণ ইমেজের ক্ষেত্রে এইচ রেফ নাই। ইমেজের ক্ষেত্রে আমি যদি বলি ও আচ্ছা কারসেট, এটাও তো একটা অ্যাট্রিবিউট, ইমেজের ক্ষেত্রে হচ্ছে আমি তাহলে কি করি, কারসেট বসাই, দেখেন কাজ করবে না। কেন, কারণ আপনার আমি কিন্তু হচ্ছে বলছিলাম যে এই যে এডিশনাল ডাটা বা এই যে অ্যাট্রিবিউট গুলো যেগুলো বসে আমরা কাজ করতেছি, এরা কিন্তু এমনি এমনি কাজ করে না। এরা কিভাবে কাজ করে জানেন, একটা নির্দিষ্ট এলিমেন্ট বা একটা নির্দিষ্ট হচ্ছে কি ট্যাগের ভিত্তিতে ওরা কিন্তু হচ্ছে কাজ করে। ঠিক আছে, এই যে হাইপারলিংক রেফারেন্স আপনি এখানে বসলে কাজ করতে পারবেন না, কেন, কারণ আপনাকে ইমেজের সোর্স বসানোর জন্য অন্য সিস্টেমের আপনাকে হচ্ছে কি করতে হবে, অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো ইমেজ যদি আমরা শো করতে চাই, ইমেজের জন্য আমাদের কি টাইপের অ্যাট্রিবিউট নিতে হয়, ইমেজের জন্য হচ্ছে নিতে হচ্ছে সোর্স, SRC সোর্স, =, ডবল কোটেশন। অ্যাট্রিবিউট কিভাবে লেখা হয়, প্রথমে লিখতে হয় হচ্ছে অ্যাট্রিবিউটের নাম,
তারপর একটা ইকুয়াল সাইন, তারপর হচ্ছে আপনাকে ডবল কোটেশন দিতে হবে। এই ডবল কোটেশনের মাঝখানে লিখতে হবে হচ্ছে আপনি যে অ্যাট্রিবিউটটা বসাবেন তার নামটা। ঠিক আছে, অ্যাট্রিবিউটের নেমের ভ্যালুটা, সরি, এটা হচ্ছে নেম, হ্যাঁ, এটা হচ্ছে সোর্স অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালু। এখন সোর্স অ্যাট্রিবিউটের কাজটা কি? এই সোর্স অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে আপনি যে ইমেজটা হচ্ছে ব্যবহার করতে যাচ্ছেন সেই ইমেজটা খালি এই সোর্সের এখানে বসায় দিলেই সেই ইমেজটা চলে আসবে। গাইজ, আমার কথা কি বুঝতে পারতেছেন? তো আসেন আমি আপনাদেরকে এই কন্টেন্ট বোঝানোর, এটা পুরোপুরি বোঝানোর আগে, এই ইমেজের পার্টটা একটু বোঝানোর আগে আমি আপনাদেরকে এই এলিমেন্ট ট্যাগ আর হচ্ছে অ্যাট্রিবিউটের সংজ্ঞাটা একটু আবার দিব। কেন? কারণ মোটামুটি কিন্তু দেখেন এখানে আমাদের হচ্ছে এলিমেন্টও আছে, এই যে এটা কিন্তু এলিমেন্ট, এটাও কিন্তু একটা এলিমেন্ট, হ্যাঁ, এইটাও কিন্তু এলিমেন্ট, এটা কিন্তু একটা ট্যাগ। আবার এই যে এলিমেন্টের ভিতরে বা ট্যাগের ভিতরে দেখেন এলিমেন্ট অথবা ট্যাগের ভিতরে দেখছেন এগুলো কিন্তু অ্যাট্রিবিউট, যেগুলো কি অ্যাট্রিবিউট। সো আপনারা মোটামুটি এখন যদি আপনাদের এই সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে হচ্ছে বাকি জিনিসগুলো আপনারা ইজিতে ধরতে পারবেন। তো আসেন একটু এলিমেন্টের সংজ্ঞাটা জানি। এলিমেন্ট হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা। আপনাকে একটা স্টার্টিং ট্যাগ লাগবে, একটা এন্ডিং ট্যাগ লাগবে, আর কন্টেন্ট লাগবে। এই তিনটা জিনিস ছাড়া কিন্তু হচ্ছে কোনো জিনিসকে আমরা এলিমেন্ট বলতে পারি না। যেমন দেখেন এখানে লাস্ট ক্লাসে যে কাজ করছিলাম, এই যে এসটিএমএল এর শুরু আছে শেষ আছে দেখছেন, এবং এসটিএমএল এর ভিতরে এখানে যা আছে সবই কিন্তু ওর কন্টেন্ট। এই যে দেখেন হেড, শুরু আছে শেষ আছে, হেডের ভিতরে যা আছে সবই কিন্তু ওর কন্টেন্ট। এই হেডও কিন্তু একটা এলিমেন্ট, এই বডিও একটা এলিমেন্ট, H1 পি অ্যাঙ্কর ট্যাগ এটা সবই একটা এলিমেন্ট। বাট এই যে মেটা আর এই যে ইমেজ, এই দুইটা কি বলেন তো একটা ট্যাগ। কেন এটা ট্যাগ হয়েছে? এদের শুরু আছে কিন্তু এদের শেষ নেই। তো এই সমস্ত এলিমেন্ট, এই সমস্ত ট্যাগ, এই সমস্ত অ্যাট্রিবিউট, এই সমস্ত বিষয়গুলো দিয়েই আমরা কি করি জানেন, আমাদের কন্টেন্টগুলোকে আমাদের HTML এর মার্কআপের সাহায্যে হচ্ছে আমরা লিখে ফেলি। আমাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো মুখস্থ করলে হবে না, এগুলো আমাদের বুঝে কাজ করতে হবে। যখন আমরা বুঝে ফেলবো তখন আমার জন্য হচ্ছে কাজ ইজি হয়ে যাবে। আর এগুলোর হচ্ছে ডকুমেন্টেশন আছে, হ্যাঁ, আমরা এগুলো হচ্ছে মুখস্থ করার দরকার নাই, এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে দেখবেন হচ্ছে সব আমাদের হচ্ছে ভিতরে বসে যাবে। আমরা প্র্যাকটিস করব বেশি করে, যতক্ষণ পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের ভিতরে না বসে ততক্ষণ পর্যন্ত আমরা প্র্যাকটিস চালায় যাব। আপনাদেরকে প্রত্যেকদিন আপনাদের হচ্ছে মিনিমাম আপনাদের হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা আপনার হচ্ছে টানা যে একবারে বসে করবেন তা কিন্তু না, হ্যাঁ, আপনার হচ্ছে একটু ব্রেক নিয়ে নিয়ে হচ্ছে আপনারা করবেন, যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার ধৈর্যতে কুলায় ততক্ষণ পর্যন্ত। আপনি ধরেন একটানা বসছেন, আপনি 1.5 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করতে পারতেছেন, তারপরে আপনার হচ্ছে শরীর খারাপ লাগতেছে, ওকে, আপনি ব্রেক নেন, কোনো দরকার নাই জোর করে আপনার হচ্ছে পড়ার। ঠিক আছে, আপনি হচ্ছে আবার হচ্ছে 1.5 ঘন্টা পরে এসে আবার হচ্ছে দেখেন আবার পড়তে বসেন, বা আবার 10 মিনিট পরে এসে হচ্ছে আবার পড়তে বসেন, আপনার ভালো লাগবে। অথবা সকালে একটা টাইম, বিকালে একটা টাইম, দুপুরে একটা টাইম ভাগ করে নেন। বাট এইভাবে যদি আপনি না করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি কাজ করে বেশি দূর আগাতে পারবেন না। এইখানে এই সমস্ত বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। ডেইলি ডেইলি একটা মানুষের আপনার মানে ডেইলি আপনাকে হচ্ছে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে ডেইলি। এখন যদি বলেন ভাই এত ঘন্টা এত সময়, দেখেন এটা কোনো সময়ই না, এটা কোনো বিষয়ই না। কেন? কারণ এই প্রত্যেকদিন দেখেন তো 3 ঘন্টা 4 ঘন্টা ওই যে জি সিনেমা, হাবি জাবি ওই সমস্ত জিনিস দেখে হচ্ছে কাটায় ফেলেন, তাই না? তো ওই সমস্ত জিনিসগুলি না দেখে এগুলো হচ্ছে করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ হচ্ছে প্র্যাকটিস করাটা হচ্ছে অনেক ইজি হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে এই সংজ্ঞাগুলি হচ্ছে বোঝার চেষ্টা করতেছিলাম, রাইট? এলিমেন্ট কি? তো আসেন তো আমার সাথে সাথে বলেন, এলিমেন্ট হওয়ার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত। একটা স্টার্টিং লাগবে, একটা এন্ডিং লাগবে, একটা কি লাগবে, কন্টেন্ট লাগবে। এই যে H1 থেকে H2 3 4 5 6, এই যে H6 পর্যন্ত যা আছে সবই কিন্তু কি এলিমেন্ট। এই যে প্যারাগ্রাফটাও এলিমেন্ট, অ্যাঙ্কর ট্যাগটাও এলিমেন্ট। আচ্ছা, তো এখানে আমরা এলিমেন্ট করলাম। আর ট্যাগের ক্ষেত্রে কি হয়? ট্যাগের ক্ষেত্রে জাস্ট স্টার্টিংটা থাকে, হ্যাঁ, স্টার্টিং ট্যাগ, মানে স্টার্টিংটাই হচ্ছে ওটা এখানে দেখো, ওর শুরুতেই হচ্ছে ওর শেষ। এবং এটার আরেকটা নাম কি? SEL এর সেলফ, CLOSING, সেলফ ক্লোজিং ট্যাগ। এই বিষয়গুলি, এই যে আজকে যে এখান থেকে পড়ানো শুরু করছি, এই বিষয়গুলি হচ্ছে আজকে আবার নোট ডাউন করবেন। এবং আপনাদের 1 নম্বর হোম টাস্ক HW কি জানেন? আপনাদের প্রথম HW কি থাকে? আপনাদের প্রথম HW কি থাকে বলেন তো? এই যে নোটগুলোকে আপনার হচ্ছে নোটের স্ক্রিনশট, SCREEN, স্ক্রিন SHOT, নোটের স্ক্রিনশট আপনারা সাবমিট করবেন। আপনারা ক্লাসে বসার আগে আমি বলছিলাম যে কাগজে কলমে সবগুলি নোট করবেন, এবং সেই নোটগুলি আপনার স্ক্রিনশট আকারে কি করবেন, নেক্সট ক্লাসের আগে হোম টাস্ক যেদিন সাবমিট করার ডেট সেই দিন হচ্ছে আপনি কি করবেন, আপনার হচ্ছে হোম টাস্কগুলো সাবমিট করবেন। আপনাদের হোম টাস্ক সাবমিট করার লাস্ট ডেট কবে বলেন তো? সাবমিশন ডেট কবে? ওয়েডনেসডে, বুধবার। বুধবার রাত পর্যন্ত আপনাদের টাইম আছে। এবার বুধবার রাত আপনি যে কটায় বাজান না কেন সমস্যা নেই, বাট বৃহস্পতিবার হবে আপনাদের ডেট মানে টাইম ওভার। ঠিক আছে, ওই বৃহস্পতিবার যারা সাবমিট করবেন তাদেরটা হচ্ছে কিছু দেখবো না। সো ওয়েডনেসডে রাত পর্যন্ত হচ্ছে আপনাদের সময়। এবার SW 1 নম্বরটা কি? সেটা হচ্ছে এই যে নোট, যা যা নোট করতেছেন, আজকে নোট করতেছেন না সবাই? এই যে পোর্শনগুলি এখন এখান থেকে লেখা শুরু করছি এতটুকু পর্যন্ত, আজকে কিন্তু এখান থেকে শুরু করছি, আবার এই যে এখান থেকে। তো এখান থেকে যেহেতু শুরু করছি আপনি কিন্তু এখান থেকে হচ্ছে কি করবেন, নোট করবেন।
ইন ডিটেলস নোট করবেন এবং সেই নোটগুলো আপনার হচ্ছে কি করবেন, সাবমিট করবেন। আবার আফটার ক্লাস ভিডিও দেখে সেই ভিডিওটা, যে ভিডিওটা আমি দিব ক্লাসের ভিডিওটা আবার দেখে সেটা দেখে হচ্ছে আবার নোট করবেন। নোট করে দুইটা সম্মিলিত একটা নোট আপনি সাবমিট করতে পারেন। বাট এটা হচ্ছে আপনাদের 1 নম্বর SW1 মাথায় রাখবেন। ক্লাসে যা করাবো সব SW, কোনো SW যদি হচ্ছে সাবমিট করা কেউ বাদ দেন খবর আছে কিন্তু তার। ওকে, সো এটা গেল হচ্ছে ট্যাগের বিষয়টা বুঝলাম যে স্টার্টিং ট্যাগ বা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ হচ্ছে এটাকে হচ্ছে বলা হয়। এইবার অ্যাট্রিবিউট জিনিসটা কি, আসেন অ্যাট্রিবিউটের সংজ্ঞাটা বুঝি। অ্যাট্রিবিউট মানে হচ্ছে এডিশনাল ডেটা, ADDITIONAL, এডিশনাল ডাটা। ঠিক আছে, কার এডিশনাল ডাটা? অ্যাট্রিবিউট হচ্ছে আপনার যে ট্যাগ, আমরা যে সমস্ত ট্যাগ ট্যাগ অথবা হচ্ছে যে এলিমেন্টগুলি ব্যবহার করতেছি, ELEMENT এলিমেন্টগুলো ব্যবহার করতেছি, ওদের কিন্তু হচ্ছে ওরা এডিশনাল ডাটা হিসেবে কাজ করে। ঠিক আছে, ওদের কিছু অতিরিক্ত হচ্ছে সুবিধা আমরা হচ্ছে দিতে পারি কিসের সাহায্যে, এই এডিশনাল ডাটা বা হচ্ছে ট্যাগের বা সরি অ্যাট্রিবিউটের সাহায্যে। ঠিক আছে, এবার দেখেন এই যে ট্যাগ বা সরি এই যে অ্যাট্রিবিউট কথাটা বললাম, এই অ্যাট্রিবিউটটা লেখা হয় কিভাবে জানেন? অ্যাট্রিবিউট আপনার হচ্ছে লেখা হয় হচ্ছে তিন ভাবে, বাট নর্মাল যে অ্যাট্রিবিউটটা সেটা লেখা হয় হচ্ছে নেম, তারপর একটা ইকুয়াল, তারপর ডবল কোটেশন এবং এইখানে থাকে হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এই নেম ভ্যালু পেয়ার আকারে লেখা হয়, মানে জোড় আকারে লেখা হয়। এবং এই যে অ্যাট্রিবিউট গুলো আপনি যখন লিখবেন, এই অ্যাট্রিবিউট গুলো এগুলো কিন্তু অনেক রকমের অ্যাট্রিবিউট আছে, অনেক রকমের ট্যাগ আছে, অনেক রকমের এলিমেন্ট আছে, অনেক রকমের অ্যাট্রিবিউট আছে। ট্যাগ অথবা এলিমেন্ট, যখন যে ট্যাগ অথবা যখন যে এলিমেন্ট নিয়ে আপনি কাজ করবেন সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে ওই টাইপের আপনাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আপনি একটার অ্যাট্রিবিউট আরেক জায়গায় নিয়ে যে ব্যবহার করলে আপনি কিন্তু পারবেন না। যেমন এখানে আমি আপনাদের বুঝাইছিলাম, ইমেজ নিয়ে যদি আমি কাজ করতে যাই, ইমেজের সময় আমাকে সোর্স আর অল্টার এই দুটো লাগবেই মাস্ট। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে যখন কাজ করতে যাবো, হাইপারলিংক রেফারেন্স লাগবেই মাস্ট। টার্গেট এটা লাগতেও পারে, নাও লাগতে পারে। হ্যাঁ, যখন হচ্ছে এই যে মেটা লিখবো, মেটার ক্ষেত্রে এই যে মেটার ক্ষেত্রে একটা ট্যাগ আছে কারসেট ইউটিএফ, মেটার ক্ষেত্রে আরো অনেক ট্যাগ আছে, মানে সরি মানে মেটা ট্যাগের ক্ষেত্রে আরো অনেক অ্যাট্রিবিউট আছে, বাট এইটা আমার লাগবেই মাস্ট। ঠিক আছে, তো এই যে বিষয়গুলি দেখেন, আমি যদি এখন চিন্তা করি যে হচ্ছে মেটার কারসেট এইখানে বসে না বসে আমি ইমেজের ভিতরে হচ্ছে মেটার কারসেট বসায় দিব, হবে না, কিন্তু জীবনেও হবে না। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা এই অ্যাট্রিবিউট গুলো যে 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 অ্যাট্রিবিউট দেখতেছি, এই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে বসবে কিভাবে, আমি যে ট্যাগ বা যে এলিমেন্ট নিয়ে আমি কাজ করতেছি, যাকে নিয়ে কাজ করতেছি তার উপর ডিপেন্ড করে হচ্ছে ওরা পরিবর্তন হবে। ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে ওরা হচ্ছে ঠিক মতন বসবে। এখন কথা হচ্ছে ভাই এত কিছু মনে রাখবো কেমনে, একটু দেখেন তো ভাই। এই যে অ্যাঙ্করটাকে হাইপারলিংক রেফারেন্স বসাইছেন আর টার্গেট বসাইছেন, ইমেজের ক্ষেত্রে বললাম যে সোর্স আর অল্টার বসাইতে হবে, এইটা মনে রাখতে কতক্ষণ সময় লাগছে? বড় জোর 2 থেকে 3 সেকেন্ড। বাসায় যখন এগুলি করবেন, একবারের জায়গায় দুইবার করবেন, দুইবার জায়গায় তিনবার করবেন, দেখবেন এগুলোর বস হয়ে যাবেন, আমার থেকেও ভালো পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বাট আপনাদের প্র্যাকটিস করতে হবে, যা করাবো আপনার যদি হচ্ছে একবারে একবারে করে যদি কমপ্লিট না হয়, আপনি দুইবার তিনবার করবেন। ঠিক আছে, এই লাইনে আপনি প্র্যাকটিস আপনাকে হচ্ছে কিন্তু প্রত্যেক দিন হচ্ছে করতে হবে। আপনি চিন্তা করলেন যে ওফ আচ্ছা আজকে ভালো লাগতেছে না, আজকে ক্লাসটা মিস দিব, দেখেন মেন্টরের ভালো লাগবে না, মেন্টর ক্লাস মিস দিবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি হচ্ছে মিস দেন না, আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মেন্টর ক্লাসের ভিতর যদি হচ্ছে গল্পও করে, নাচানাচিও করে, তাও যদি ওগুলি আপনি দেখেন, তাও কিছু শিখবেন। বাট তারপর যদি হচ্ছে আপনি একটা ক্লাস মিস দেন, বা হচ্ছে আপনি কি করলেন, চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে সপ্তাহে তো হচ্ছে 7 দিনই প্র্যাকটিস করতে হয়, আমি হচ্ছে কি করবো না, সপ্তাহে হচ্ছে 2 দিন প্র্যাকটিস করবো আর হচ্ছে বাকি দিনগুলো হচ্ছে প্র্যাকটিস করবো না। আর 2 দিন আমি প্র্যাকটিস করবো একবারে 24 ঘন্টা, বাকি বাকি 5 দিন আমি কোনো প্র্যাকটিস করবো না। বিশ্বাস করেন, আপনার মাথায় একটা জিনিসও কিছু থাকবে না, কিছু থাকবে না। ওই খরগোশ আর হচ্ছে কচ্ছপের গল্প আপনাদেরকে বলছিলাম না, ইচ্ছা মতন দৌড়ায় ফিনিশিং লাইনের আগে যদি ঘুমায় যান কোনো লাভ নাই। আপনাকে প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা মিনিমাম প্রত্যেকটা দিন আপনাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা গাইজ, এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইখানে আমরা অ্যাট্রিবিউট নিয়ে এখন কথা বলতেছিলাম। অ্যাট্রিবিউট মানে কি, এডিশনাল ডাটা। এবং অ্যাট্রিবিউট কার এডিশনাল ডাটা হয় বলেন তো? ট্যাগ অথবা এলিমেন্টের। আর অ্যাট্রিবিউট লেখা হয় কোথায় জানেন? STRTING, স্টার্টিং ট্যাগের ভিতরে কিন্তু লেখা হয়। আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে অ্যাট্রিবিউট, এখানে একটা H1 নিলাম, এখানে একটা হচ্ছে ধরেন সামথিং একটা অ্যাট্রিবিউট আমি হচ্ছে ব্যবহার করবো এখানে, হ্যাঁ। ধরেন যে আমি হচ্ছে চিন্তা করতেছি অ্যাট্রিবিউট আমি এই যে এই জায়গায় লিখবো, এইখানে লিখবো অ্যাট্রিবিউট, ভাই জীবনেও হবে না। অ্যাট্রিবিউট লিখতে হয় কোথায়? অ্যাট্রিবিউট লিখতে হচ্ছে স্টার্টিং ট্যাগের ভিতরে, এই যে স্টার্টিং। দেখেন তো এই ইমেজের স্টার্টিং কই, এই যে এখানে। এই অ্যাঙ্কর ট্যাগের স্টার্টিং কোনটা, এই যে এটা। ঠিক আছে, তো এই স্টার্টিং এর ভিতর আপনাকে এই জায়গাতে এই কার্লি ব্র্যাকেটের এখানে এসে একটা স্পেস দিয়ে এইখানে আপনাকে লেখা শুরু করতে হবে। ঠিক আছে, সো স্টার্টিং ট্যাগের ভিতর লেখা হয়। আর লেখা হয় কিভাবে? নেম এবং ভ্যালু পেয়ার আকারে, মানে ওরা জোড়া আকারে থাকে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আপনার? এই যে অ্যাট্রিবিউটটা লিখলাম এটা কিন্তু নরমাল অ্যাট্রিবিউট। ঠিক আছে, নরমাল অ্যাট্রিবিউটগুলি নেম এবং ভ্যালু পেয়ারেই লেখা হয়, বাট অ্যাট্রিবিউট নরমালি কিন্তু তিন ভাবে লেখা হয়, তিন ভাবে। ঠিক আছে, তিন ভাবে লেখা যায়, কিন্তু যখনই অ্যাট্রিবিউট আপনি তিন ভাবে যে কোনো একটা সিস্টেমে লিখতে পারবেন, তখনই সেইটা কিন্তু হচ্ছে শুধু অ্যাট্রিবিউট থাকে না, সেটা বুলিয়ান অ্যাট্রিবিউট হয়ে যায়। আমি একটু আপনাদের বোঝার জন্য সহজ করে বলি।
আমরা অ্যাট্রিবিউট মানে তো করলাম এডিশনাল ডাটা, ঠিক আছে, ট্যাগ অথবা এলিমেন্ট অনুযায়ী এরা হচ্ছে লেখা হয়, এদেরকে লিখতে হয় স্টার্টিং ট্যাগের ভিতরে, এতটুকু তো আমরা বুঝলাম। এই অ্যাট্রিবিউটটাকেই লেখা হয় কিভাবে জানেন? অ্যাট্রিবিউটটাকে নেম আর ভ্যালু পেয়ারে লেখা যায়, বাট আরেক রকমের অ্যাট্রিবিউট আছে যাদেরকে বলা হয় বুলিয়ান, BOOLEAN, বুলিয়ান অ্যাট্রিবিউট। এই বুলিয়ান অ্যাট্রিবিউটকে এটিটি সংক্ষেপে লিখছি, আবার এইটার মানে খুঁজেন না ভাইয়া এটিটি মানে কি। তো বুলিয়ান এই এটিটি মানে বুঝাইতেছে আমি অ্যাট্রিবিউট সংক্ষেপে লিখছি এখানে। তো দেখেন বুলিয়ান যে অ্যাট্রিবিউট, এই বুলিয়ান অ্যাট্রিবিউট কিন্তু হচ্ছে লেখা যায় তিন ভাবে। কিভাবে জানেন? আপনি নেম লিখবেন, নেমের সাথে আপনি হচ্ছে ভ্যালু লিখলেন, আবার আপনি নেম লিখলেন বাট নেমের ভ্যালুটা আপনি ফাঁকা রাখলেন, অথবা শুধু আপনি হচ্ছে নেম লিখলেন। আপনারা যদি হচ্ছে ভাইভাতে বা ইন্টারভিউ বোর্ডে যান তখন আপনাদেরকে জিজ্ঞাসা করবে হচ্ছে এইভাবে যে অ্যাট্রিবিউট, আচ্ছা বুঝলাম, বুলিয়ান অ্যাট্রিবিউট সম্পর্কে কি কিছু জানেন? হ্যাঁ, তখন আপনাকে বলতে হবে জি জানি। বুলিয়ান অ্যাট্রিবিউট লেখা হচ্ছে তিন ভাবে, নেম ভ্যালু পেয়ার আকারেও লেখা যায়, বা হচ্ছে শুধু নেম দিয়েও লেখা যায়, অথবা নেম লিখে নেমের ফিল্ড ভ্যালুর যে ফিল্ডটা সেটা ফাঁকাও রাখা যায়। এখন বলতে পারেন ভাইয়া এটা কোন জিনিস, এটা কিভাবে হয়? এইটা, এই বুলিয়ান অ্যাট্রিবিউটের সংজ্ঞাটা একটু পরে দিব। কেন একটু পরে দিব জানেন? কারণ হচ্ছে না হলে আপনি হচ্ছে গুলায় ফেলবেন। ঠিক আছে, এই বুলিয়ান অ্যাট্রিবিউটটা আছে ক্লাসের শেষের দিকে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তার আগে আমরা নর্মালি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে ফেলে আসি। তো আমরা মোটামুটি কিন্তু আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। ঠিক আছে, এখানে যে যে যা দেখতে পারতেছেন H1 থেকে শুরু করে এই যে পি, এইখানে হচ্ছে যে এই অ্যাঙ্কর ট্যাগের বিষয়গুলি, ইমেজের যে বিষয়গুলি, এগুলি আশা করি হচ্ছে আপনাদের সবার কাছে ক্লিয়ার, এগুলো আপনাদের কোনো প্রবলেম নাই, আপনারা এগুলো হচ্ছে বুঝতে পারছেন। বাট এখন আমরা কাজ করবো হচ্ছে এই ইমেজটা নিয়ে। ঠিক আছে, এই ইমেজটা নিয়ে হচ্ছে আমরা কাজ শুরু করবো। আসেন, ইমেজের ক্ষেত্রে কি বলছিলাম, ইমেজ হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুইটা সিস্টেমে হচ্ছে মেনটেন করা যায়। তো আসেন আমরা একটু ইমেজগুলিকে কিভাবে মেনটেন করবো সেটা দেখি। দেখেন ইমেজ, ইমেজ নিয়ে আগে একটু বলি আপনাদেরকে। আমরা যখন একটা ইমেজ ব্যবহার করব, এই ইমেজটা কিন্তু জেপিজি টাইপের হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে জেপিইজি টাইপের হতে পারে, এই ইমেজটা হচ্ছে পিএনজি টাইপের হতে পারে, এই ইমেজটা জিআইএফ ফরম্যাটেও কিন্তু হতে পারে। এই জিনিসগুলি কি, এগুলো হচ্ছে ফাইলের ফরমেশন, ফাইল ফরম্যাট আর কি। আমরা এখন ইমেজ ব্যবহার করব। ঠিক আছে, এই ইমেজ আমরা যে ওয়েবসাইট, আমরা আমাদের কাজের জন্য আমাদের বিভিন্ন টাইপের ইমেজ ব্যবহার করার প্রয়োজন হতে পারে। জেপিজি বা জেপিইজি টাইপের ইমেজ যদি ব্যবহার করি, এই ইমেজগুলি কিন্তু ট্রান্সপারেন্ট না, মানে ওর পিছন দিয়ে হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা দেখা যায় না। বাট হচ্ছে দেখবেন যে পিএনজি টাইপের যে সমস্ত আপনার হচ্ছে ই আছে, যেমন লোগো, হ্যাঁ, লোগো কিন্তু হচ্ছে কি একটা পিএনজি টাইপের হচ্ছে ফরমেশনে থাকে। এই পিএনজি ফরম্যাটের যে ইমেজগুলো হয় তাদের কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, মানে বুঝি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট মানে কি, মানে ওর ভিতর দিয়ে ওর পিছনে কি আছে সেটা হচ্ছে দেখা যায়। আর জিআইএফ এই ফরম্যাটের ইমেজগুলির কাজ কি, এটা হচ্ছে কি দেখবেন ছোট ছোট অ্যানিমেশন টাইপের ইমেজ পাওয়া যায়, দেখছেন যে হচ্ছে একটা ইমেজের ভিতরে অ্যাকচুয়ালি কি করা হয় জানেন, চার পাঁচটা ইমেজ বসায় ওই ইমেজটাকে দিয়ে হচ্ছে একটা অ্যানিমেশন বানায় ফেলা হয়। সেই টাইপের ইমেজগুলোর জন্য কিন্তু জিআইএফ ফরম্যাট। যাই হোক, আমরা ইমেজ যখন আমরা ইমেজ নিয়ে কাজ করবো তখন আমাদের যে কোনো টাইপের ইমেজ নিয়ে হচ্ছে কাজ করার প্রয়োজন হতে পারে, এর জন্য টাইপটা বলে দিলাম। এবার আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ইমেজ যখন আমরা কাজ করবো তখন এই ইমেজগুলি আমরা চেষ্টা করবো ফ্রি ইমেজ নিয়ে হচ্ছে কাজ করার। ফ্রি ইমেজ, খালি ফ্রি হলেই চলবে না, এগুলো রয়্যালিটি আর দিয়ে বুঝাইতেছি, রয়্যালিটি ফ্রি। মানে বুঝছেন রয়্যালিটি মানে, যে হচ্ছে যে এটা কোনো কপিরাইট ইস্যু থাকবে না, আপনি এটাকে ওপেন আপনি ব্যবহার করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, কেউ এসে বলবে না যে এই তুই আমার ইমেজ ব্যবহার করছিস কেন। আপনি যদি হচ্ছে অন্যের বানানো কোনো ইমেজ, হ্যাঁ, বা অন্যের মালিকানাধীন কোনো ইমেজ ব্যবহার করেন, হ্যাঁ, সেটা যদি হচ্ছে কি না থাকে, সেটা যদি ফ্রি বা হচ্ছে কপিরাইট ফ্রি না হয়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার নামে হচ্ছে মামলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি বিপদে পড়বেন। তো এই সমস্ত ইমেজগুলির জন্য আমরা কি করব, আমরা FREE, ফ্রি IMAGES, ফ্রি ইমেজেস লিখে সার্চ করব। এবং যখনই আমরা ফ্রি ইমেজেস লিখে সার্চ করব তখনই কি হবে জানেন, তখনই আমরা এখানে দেখবেন হচ্ছে বেশ কিছু ওয়েবসাইটের লিংক এখানে চলে আসবে। ঠিক আছে, যেমন দেখেন আমি আপনাদেরকে দুই একটা নাম বলে দিই, যেমন হচ্ছে এই যে আনস্প্ল্যাশ, এইটা একটা, তারপর দেখবেন এই যে পিক্সাবে, এইটা একটা, তারপরে এই যে ফ্রি ইমেজেস বা হচ্ছে পিক্সেল, দেখছেন? আমার কাছে এই পিক্সেলটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে। তো চলেন আমরা এই পিক্সেল থেকে হচ্ছে একটা যে কোনো একটা ইমেজ আমার পছন্দ মতো, আমাদের আমাদের সাথে যায় মানানসই এমন একটা ইমেজ আমরা নামাবো। ঠিক আছে, নামায় ব্যবহার করবো। আর আরেকটা বিষয় হচ্ছে বলে দিই, এখানে দেখবেন এই যে এখানে দেখছেন এই যে হচ্ছে কি লেখা, ফ্রি ইমেজেস, তারপরে এখানে দেখেন তো রয়্যালিটি ফ্রি, মানে কি বলেন তো? মানে হচ্ছে এটা যে আপনি ব্যবহার করবেন না, মানে এটা যে আপনি ব্যবহার করবেন এর জন্য আপনাকে কি করতে হবে না, কোনো রকমের চার্জ করতে হবে না, কোনো টাকা দিতে হবে না, এবং এটা হচ্ছে কমার্শিয়ালি ফ্রি, মানে হচ্ছে এই যে দেখবেন আরেকটা কথা লেখা আছে, ফ্রি ফর কমার্শিয়াল ইউজ, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। এই টাইপের যখন হচ্ছে টেক্সটগুলো লেখা থাকবে এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা হচ্ছে ইমেজ নামাবো। কেন? কারণ আমি একটা ইমেজ নামাইছি, এই ইমেজটা যদি হচ্ছে অন্য কারোর মালিকানাধীন থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাকে বিপদে পড়তে হবে। সো চলেন আমরা এই ইমেজটা নিয়ে কাজ করবো। এই ইমেজটা ধরেন আমার এই ইমেজটা পছন্দ হয়েছে, ঠিক আছে, সো আমি আপনাদেরকে তো দুই একটা জায়গার নাম বলে দিলাম, নামগুলি হচ্ছে লিখে রাখেন। একটা হচ্ছে পিক্সেল,
তারপরে হচ্ছে যে ফ্রি ইমেজেস, পিক্সেলে, আনস্প্ল্যাশ। ঠিক আছে, এই যে প্রথম যে চারটা সাইট, হ্যাঁ, সবচেয়ে ভালো হয় হচ্ছে পিক্সেলে। পিক্সেলটা সবচেয়ে ভালো লাগে আমার এই কারণে, কারণ পিক্সেলে ইমেজটা আপনি কি সাইজে নেবেন সেটাও হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে ওই অনুযায়ী ক্রপ করে হচ্ছে আপনার যেই টাইপের আপনি ইমেজ দিতে চাচ্ছেন সেই টাইপের আপনি হচ্ছে চুজ করতে পারবেন। ওকে, তো এখন দেখেন তো এই যে এই ইমেজটা, এটা আমরা যে দেখতে পারতেছি এই ইমেজটা আমরা কি করব, ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমাকে কি করতে হবে দেখেন, ফ্রি ডাউনলোড আছে এখানে, যদি আমি ক্লিক করি ইমেজটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। বাট আরেকটা বিষয় খেয়াল করবেন, ফ্রি ডাউনলোডের পাশে এখানে দেখছেন এই যে একটা অপশন, এখানে দেখেন এই ইমেজটা অরিজিনাল, এই আপনি যদি ফ্রি ডাউনলোডে ক্লিক করেন না এই অরিজিনাল ইমেজটাই ডাউনলোড হয়ে যাবে। এবং এটার সাইজটা কিন্তু অনেক বড়, অনেক বড় বলতে কত বড় জানেন, প্রায় হচ্ছে দেখবেন 4-5 এমবির মতন। আসেন আপনাদেরকে আরো একটা ইস্যু আপনাদেরকে এখানে বলি, এসইও নিয়ে কথা বলছিলাম রাইট, আরেকটা বিষয় হচ্ছে এসপিডব্লিউডি, স্পিড অপটিমাইজেশন। ওপিটি তে হচ্ছে বুঝে দিচ্ছি স্পিড অপটিমাইজেশন। দেখেন আপনাদেরকে স্পিড অপটিমাইজেশন নিয়ে দুই একটা কথা আগে বলে দিই। আমরা ওয়েবসাইটে কি রাখি বলেন তো, আমরা ওয়েবসাইটে কন্টেন্ট রাখি, তাই না? এই কন্টেন্টগুলো হচ্ছে ওয়েবসাইটে দেখানো হয়। এই কন্টেন্টগুলো কিন্তু অনেক টাইপের কন্টেন্ট হতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে এই কন্টেন্টগুলোর ভিতরে ধরুন হচ্ছে টেক্সট টাইপের কন্টেন্ট হতে পারে, ইমেজ টাইপের আইএমএজি ইমেজ টাইপের কন্টেন্ট হতে পারে, তারপরে হচ্ছে এইউডিআইও অডিও টাইপের কন্টেন্ট থাকতে পারে, ভিডিও টাইপের কন্টেন্ট থাকতে পারে, ইত্যাদি টাইপের অনেক রকমের কন্টেন্ট কিন্তু হচ্ছে আমাদের এখানে থাকতে পারে। এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে ওয়েবসাইটের স্পিড মানে ডিপেন্ড করে। দেখবেন অনেক সময় কোনো কোনো ওয়েবসাইটে হচ্ছে আপনি ভিজিট করতে গেছেন, সেই ওয়েবসাইটটা হচ্ছে খুব স্লো হয়ে গেছে, খুব স্লো মানে হচ্ছে কন্টেন্ট লোড নিচ্ছে না। এটার আরো একটা কিন্তু কারণ আছে, সেটা কি হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট কানেকশন। আপনার যদি ইন্টারনেটের কানেকশনটা হচ্ছে পোর হয়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি হচ্ছে পোর পারফরমেন্স পাবেন, এটা তো আছে। বাট তাছাড়াও, এটা ছাড়াও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে সমস্ত কন্টেন্টগুলি আপনি রাখলেন, যেমন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি যে বিষয়গুলো, এই বিষয়গুলি যখন হচ্ছে আপনি রাখবেন, ঠিক আছে, যদি হচ্ছে এই টাইপের বিষয়গুলি নিয়ে যদি হচ্ছে আমরা কাজ করি, মানে এই টাইপের জিনিসগুলি তো হচ্ছে থাকবে আমাদের নর্মালি, এই বিষয়গুলি নিয়ে তো আমরা কাজ করব। তো যখন আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে কাজ করতে যাব, তখন যদি হচ্ছে এরা খুব ভারী হয়, হ্যাঁ, ওরা যদি হচ্ছে খুব ভারী হয়, তাহলে কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা কি হয়ে যাবে, কমে যাবে। তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ভালো স্পিড অপটিমাইজেশন হবে না। ঠিক আছে, নর্মালি টেক্সট টাইপের কন্টেন্টের জন্য হচ্ছে স্পিড অপটিমাইজেশনে হচ্ছে ওয়েবসাইটে প্রবলেম হয় না। বাট ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি টাইপের ইমেজগুলি লোড দিতে যদি হচ্ছে বেশি সময় লাগে, তখন বা এগুলি যদি হচ্ছে বেশি বড় সাইজের হয়ে থাকে, তখন কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইট হচ্ছে স্পিড আপনার হচ্ছে কি হয়ে যাবে, অনেক হচ্ছে লো হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন কি বলতেছি? ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন একটা ইস্যু। আমরা হচ্ছে বিভিন্ন রকমের কন্টেন্ট যখন বসানোর চেষ্টা করবো আমাদের ওয়েবসাইটে, মানে যখন বসাবো, আমাদের খেয়াল রাখতে হবে এই সমস্ত কন্টেন্টের জন্য যেন হচ্ছে আমার ওয়েবসাইটের স্পিডটা স্লো না হয়ে যায়। আপনি যখন অনেক ভারী টাইপের কন্টেন্ট ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটের স্পিডটা কি হয়ে যাবে জানেন, স্লো হয়ে যাবে। এই যে টেক্সট টাইপের কন্টেন্টের জন্য ওয়েবসাইট হচ্ছে কখনো স্লো হয় না, বাট এই যে ইমেজ বা অডিও, ভিডিও এই টাইপের কন্টেন্টের জন্য হচ্ছে স্পিডটা স্লো হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন আপনি যদি এই যে ইমেজটা, এই ইমেজটা দেখেন তো এখানে কত সাইজ, এটা ইমেজটা কিন্তু বিশাল বড় একটা সাইজ, এটা হচ্ছে 3936 পিক্সেল। কিন্তু এটা পিক্সেল মানে বুঝেন, এই পিক্সেল হচ্ছে একটা মেজারমেন্ট ইউনিট, এগুলো নিয়ে ইনশাল্লাহ হচ্ছে সামনের ক্লাসে কথা বলবো। এক পিক্সেলে কতটুকু হয় জানেন, ধর হচ্ছে একটা কলমের ফোঁটা, হ্যাঁ, কলম রেখে একটা হচ্ছে ফোঁটা দিলে যতটুকু জায়গা হয়, ওই জায়গাটাতেও মনে করেন যে একটা দুইটা পিক্সেল হয়ে যায়। বাট এই যে দেখেন এখানে, এই যে আমি একটু বলি, আমার পিসির স্ক্রিনে এই যে বাম পাশ, হ্যাঁ, বাম পাশ থেকে এই যে ডান পাশ পর্যন্ত এই এতটুকু পুরো জায়গাটা হচ্ছে 1440 পিক্সেল। বাট এই ইমেজটা আছে কিন্তু 3900, তার মানে বুঝতে পারতেছেন কত যাবে, মানে বিশাল বড় একটা, অনেক বড় একটা ইমেজ। আর এই যে দেখেন প্রথমে এটা হচ্ছে ওর উইড আর তারপরটা হচ্ছে ওর হাইট। তো এইখানে আমরা এটা উইড আর হাইটটা হচ্ছে এখানে দেখতে পারতেছি। ঠিক আছে, সো এই যে অরিজিনাল সাইজটা, এটা যদি ডাউনলোড করি ইমেজটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। এবং এইটা হচ্ছে কি হবে, লোড নিতেও হচ্ছে দেখা যাবে হচ্ছে অনেক সময় লাগবে। সো এই টাইপের ইমেজ আমরা ব্যবহার করতে মানে ব্যবহার করবোই না। তাহলে কিভাবে ব্যবহার করবো, আমার একটা ওয়েবসাইটে আমার যতটুকু সাইজের ইমেজ লাগে ততটুকু হচ্ছে আমরা ব্যবহার করার চেষ্টা করবো। নর্মালি আপনি একটা ইমেজ ধরেন হচ্ছে এই যে স্লাইডার টাইপের যদি ইমেজ বানাতে চান, বা হচ্ছে ফুল উইথ টাইপের, যে হচ্ছে স্ক্রিনের লেফট থেকে রাইট সাইড পর্যন্ত যদি হচ্ছে একটা ইমেজ নিতে চান, সেক্ষেত্রে নর্মালি 1200 টাইপের, 1200 থেকে হচ্ছে 800 এই টাইপের ইমেজ হচ্ছে বেশি ব্যবহার হয়। আমাদের এখন হচ্ছে এত বড় লাগবে না, ইমেজ দিয়ে আমরা যখন আরো কাজ করতে যাব তখন দেখবো হচ্ছে আরো হচ্ছে আমরা ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, বাট ফ্রি ইমেজেস এর ক্ষেত্রে আপনার হচ্ছে কাস্টম সাইজ নিয়ে কাজ করবেন, আপনার যতটুকু লাগবে, ঠিক আছে, ততটুকু খালি ডাউনলোড করুন। ফর নাও আমি আপনাদেরকে কাজ দেখানোর জন্য আমি হচ্ছে 400 পিক্সেল একটা মানে ছবি নামাবো। ঠিক আছে, 400 পিক্সেলের জাস্ট হচ্ছে আমার ইমেজটার উইথ হবে হচ্ছে 400 পিক্সেল, এবং এটার হাইট ধরেন হচ্ছে 300 পিক্সেল। আপনি ইচ্ছা করলে এইভাবে লিখে দিতে পারেন 400 বাই 300। এবার ফ্রি ডাউনলোডে ক্লিক করেন, দেখবেন হচ্ছে এই ইমেজটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে,
শো ইন ফোল্ডার। সো ফোল্ডারে এখানে যখন চলে আসবে তখন খালি ওটাকে হচ্ছে আমি কাট করব। কাট করে আমার প্রজেক্ট ফোল্ডার করে দেখেন তো ইমেজেস নামে ফোল্ডার বানানো আছে না, এই ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে যে ওকে হচ্ছে এখানে পেস্ট করে দিব। এবার ইমেজটা আমরা নামটা রিনেম করে দিব। ধরেন এটার নাম হচ্ছে কি নাম দিব, জাস্ট হচ্ছে ধরেন হচ্ছে কি দেওয়া যায়, ডামি, DUMY ডামি, জাস্ট হচ্ছে এরকম ডামি একটা হচ্ছে কথা, জাস্ট জাস্ট ফর নাও এরকম একটা হচ্ছে কথা বললাম। বাট আপনারা এটা রাখবেন না, আপনারা যেই ইমেজটা ডাউনলোড করবেন সেই ইমেজটা যেই নাম ঠিক সেই টাইপেরই হচ্ছে একটা কি করার চেষ্টা করবেন, একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। কেন কেন এটা করব যে ভাইয়া যেই টাইপের ইমেজ সেই টাইপের নাম দিব কেন, কারণ এই যে একটু আগে মনে আছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে ইমেজের নামটা হচ্ছে খুব কাজে লাগবে। ঠিক আছে, তো আসেন ওইটা একটু পরে বুঝাবো না, আর যদি ভুলে যাই আপনাদেরকে আমাদের মানে আমাকে মনে করে দিয়েন যে ভাই সার্চ ইঞ্জিন নিয়ে কিছু কথা বলতে চাইছিলেন। আচ্ছা, তো দেখেন এখানে আমরা ইমেজটা কিন্তু হচ্ছে নামায় ফেলছি। আচ্ছা এখানে আরো একটা বিষয় আমাদের জানতে হবে, স্পিড অপটিমাইজেশন তো হচ্ছে আমরা বুঝতেছি, আরো একটা জিনিস সেটা হচ্ছে এখন FILE ফাইল, PATH ফাইল পাথ নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। ইমেজটা বসাতে যেই আমাদের এখন ফাইল পাথ নিয়ে একটু কথা বলতে হবে। দেখেন PINT, একটু পেইন্ট ওপেন করতেছি আমি। আসেন এখন আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে, ফাইল পাথ নিয়ে। দেখেন এটা আমার প্রজেক্ট ফোল্ডার, কিন্তু এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে খেয়াল করে দেখবেন যে এখানে আমার ইন্ডেক্স ফাইলটা থাকে, INDEX ইন্ডেক্স ডট HTML। ঠিক আছে, এখানে কিন্তু ইন্ডেক্স ডট HTML ফাইলটা এটা। তারপরে আমি বর্তমানে এটা কিন্তু একটা আমার ফোল্ডার, একটা ফোল্ডার কিন্তু এটা বরাবর, এবং এই ফোল্ডারটার নাম কি বলেন তো, ইমেজেস ফোল্ডার নাম কিন্তু এখানে দিয়েছিলাম IMAGES ইমেজেস। এবং আমি ইমেজটা কোথায় রাখছি বলেন তো, ইমেজেস ফোল্ডারের ভিতরে কিন্তু হচ্ছে এখানে আমার হচ্ছে ইমেজ IMAGE ইমেজ নেম। জাস্ট এই ইমেজ নেমটা দিয়ে বুঝাইতেছি যে হচ্ছে ইমেজ, এটা হচ্ছে আমার ইমেজ, আর হচ্ছে এটা হচ্ছে ইমেজেস ফোল্ডার। ফাইল পাথ নিয়ে এখন কথা বলতেছি, এখন ফাইল পাথ নিয়ে কথা বলবো আপনাদের সাথে। দেখেন ফাইল পাথ জিনিসটা কি, আমার ইন্ডেক্স ডট এচটিএমএল ও আলাদা একটা ফাইল, আর এই যে ইমেজের যেটা নামাইছি যে ইমেজটা সেটা কিন্তু আলাদা একটা ফাইল। এই দুইটা ফাইল আলাদা, ওরা কিন্তু একত্রে হচ্ছে নিজে নিজে হচ্ছে কানেক্ট হয়ে যাবে না। আমি যদি আমার এই ইন্ডেক্স বা হচ্ছে আমার এই হোম পেজে যদি এই ইমেজটা শো করাতে চাই, আমাকে কি করতে হবে, দুইটা ফাইলের ভিতরে কানেকশন তৈরি করতে হবে। এবার কানেকশনটা কিভাবে তৈরি হবে, আমাকে এই ইন্ডেক্স থেকে প্রথমে যেতে হবে হচ্ছে এই ফোল্ডারের ভিতরে, এবং এই ফোল্ডার থেকে পরে যখনই আমি যাব তখন এই ফোল্ডারের ভিতরে যত ইমেজ আছে সবগুলো কিন্তু হচ্ছে আমি পেয়ে যাব। কথা বোঝা গেছে কি বলছি, এটা কিন্তু হচ্ছে ফাইল পাথ। তো এখানে দেখেন বর্তমানে আমি আছি হচ্ছে এই ইন্ডেক্স ডট এচটিএমএল এ, এটা হচ্ছে সোর্স। এখানে এই সোর্সের ভিতরে আমাকে বলতে হবে IMAGES ইমেজেস। কেন, ওই যে আমি ওই বরাবর হচ্ছে ফোল্ডারে ঢুকবো, আমার যেই ফোল্ডারে থেকে আমার যেই ফাইলটা অ্যাক্সেস করা লাগবে ঠিক সেই ফোল্ডারের ভিতরে তো আগে আমাকে যেতে হবে। এখন এই ইমেজেস লিখলেই খালি হবে না, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। যখনই আপনি ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন মানে এই ফোল্ডারটার নামটা লিখে আপনি সরাসরি কিন্তু ওর ভিতরে চলে গেছেন। এইবার ওর ভিতরে যত ইমেজ আছে, আমার ইমেজের নাম কি দেখেন, আমাকে এখানে সাজেশন দেখাইতেছে। আপনাকে কিন্তু এই সাজেশনটা দেখাবে না। হ্যাঁ, আপনাদেরকে সাজেশনটা এখন দেখাবে না, এই সাজেশনটা দেখানোর জন্য কি করতে হবে সেটা আমি পরে বলে দিব, বাট এসটিএমএল এর শেষের দিকে, এখন না। তো এখানে খালি ইমেজের নামটা ধরে দেন, বাস সেভ করেন। এইবার যদি এসে আমাদের সাইটটাতে একটু রিলোড দেই, দেখেন এই যে আমার ইমেজটা দেখছেন, এই যে আমার ইমেজটা, এই যে এত ছোট কেন, ওই যে ছোট সাইজের নামাইছি, এই কারণে যতটুকু সাইজ নামাইছি ঠিক ততটুকু সাইজে হচ্ছে ডিফল্ট অবস্থা আমাকে এখানে। গাইজ আমার কথা কি বুঝতে পারতেছেন কি বলছি, এটা নিয়ে আমি আবার আপনাদের সাথে একটু কথা বলতেছি। দেখেন এই যে index.html এটা হচ্ছে আমার ফাইল, আর ইমেজেস গুলি রাখছি আমি ইমেজেস নামে এই ফোল্ডারটার ভিতরে। তো আমাকে কাজ করতে হবে কিভাবে, এইটা তো আলাদা একটা ফাইল, এটা আলাদা ফাইল, আমাকে দুইটার ভিতরে কানেকশন তৈরি করতে হবে। কানেকশন তৈরি করতে না পারলে আমি ওর ভিতরে যে ইমেজটা আছে সেটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। তো এবার কানেকশনটা তৈরি করার সিস্টেম কি, দেখেন এই ইন্ডেক্স ও কিন্তু রুটে আছে, ঠিক ইমেজেস ফোল্ডারটা ওর বরাবর রুট ডিরেক্টরি, এটা কিন্তু রুট ডিরেক্টরি, ঠিক আছে, সব বরাবর আছে। তো কাজের জন্য কি করতে হবে আমাকে, ইন্ডেক্সে আমি বর্তমানে ইন্ডেক্সে কাজ করতেছি, ইন্ডেক্স থেকে আমাকে ইমেজেসে যেতে হবে। এবার ইমেজেসের ভিতরে যখন আমি যাব একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, ওর ভিতরে 100 একটা কেন 100টাও যদি ইমেজ থাকে আমি সবগুলো কিন্তু গ্র্যাব করতে পারবো। ঠিক আছে, সবগুলো দিয়ে আমি কাজ করে ফেলতে পারবো। ওকে, সো এবার দেখেন এখানে এই যে ইমেজটাকে আমার যদি হচ্ছে আমি কানেক্ট করতে চাই, আমি এখানে ইমেজ লিখলাম, সোর্স অ্যাট্রিবিউট, এখানে হচ্ছে আমার ইমেজের সোর্সটা ধরা দিতে হবে, ইমেজেস ফোল্ডারের ভিতরে ইমেজের নামটা, বাস কল করে দেবে। ঠিক আছে, ইমেজ কিন্তু আপনার চলে আসবে। এবার আরেকটা বিষয় দেখাই, অল্টার অ্যাট্রিবিউটের কাজটা কি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন অল্টার ভিতরে আমি DUMMY ডামি লিখলাম, গাইজ আমার মাথায় কোনো আপাতত টেক্সট আসতেছে না, তার জন্য হচ্ছে আমি ডামি লিখলাম। এটা কি টাইপের ইমেজ আগে দেখি তো, এটা হচ্ছে একটা সানসেট টাইপের ইমেজ নাকি, ধরেন হচ্ছে এটা সানসেট।
জাস্ট ফরসে এটা হচ্ছে একটা সানসেটের ইমেজ। তাহলে আপনি কি করবেন জানেন, আপনার এখানে এই নামটা রিনেম করবেন হচ্ছে SUN সানসেট দিয়ে, সরি SUNSET, এবং এখানে নামটা হবে হচ্ছে ওইটা, এবং অল্টার অ্যাট্রিবিউটেও নাম রাখবো হচ্ছে সানসেট। অল্টার অ্যাট্রিবিউটের কাজটা কি? অল্টার অ্যাট্রিবিউটের অনেক 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 কাজ। আসেন আপনাদেরকে এখন এই অল্টার অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে বোঝাবো। যখন আপনি একটা ইমেজ নিয়ে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই ইমেজের সোর্স হচ্ছে আপনাকে বসাইতে হবে, কারণ ইমেজের সোর্স যদি আপনি না বসান তাহলে কি হবে না, ইমেজের সোর্স না বসালে তো হচ্ছে ইমেজই আসবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার কাছে অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই অল্টার অ্যাট্রিবিউটের কাজ কি? প্রথম কথা, যদি হচ্ছে কোনো কারণে আপনার এই ইমেজটা হচ্ছে শো করতেছে না, সার্ভারে লিঙ্ক করতে পারতেছে না, দেখেন আমি ইমেজটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ইমেজটা সরাই ফেলছি। এবার যদি আমি এখানে এসে যদি রিলোড দেই, এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ইমেজের একটা আইকন প্লাসে হচ্ছে সানসেট নামে একটা কথা লেখা আসতেছে। এটা কোত্থেকে? এটা আসতেছে হচ্ছে এই সানসেট নামে অল্টার অ্যাট্রিবিউট থেকে। ঠিক আছে, এই সানসেট নামে এই অল্টার অ্যাট্রিবিউটটা আছে এখান থেকে হচ্ছে এই বিষয়। এদিকে তাকাই, তো এখানে ইমেজেসের ক্ষেত্রে অল্টার অ্যাট্রিবিউটের কাজ, অল্টার অ্যাট্রিবিউটের ভিতরে যখন আপনি হচ্ছে ডাটাটা দিয়ে দিবেন তখন যেটা হবে, মানে ইমেজে যে নাম সেটা যখন দিয়ে দিবেন তখন কি হবে, কোনো কারণে ইমেজ শো না করলে ওই নেমটা কি হবে, যে নেমটা বা যে টেক্সট আপনি দিবেন সেই টেক্সটটা হচ্ছে শো করবে। এটা একটা কাজ। আরো একটা কাজ আছে, সেটা কি জানেন? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে এই নামটা। ঠিক আছে, সার্চ ইঞ্জিনে আরো একটা কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, বুঝেন? অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি জিনিসটা কি? ধরেন অনেকে দেখবেন যে হচ্ছে কালার ব্লাইন্ড আছে, বা অনেকে দেখবেন হচ্ছে যে চোখে কম দেখে, বাট তারা টাচ স্ক্রিন হচ্ছে আপনার কিভাবে ডিভাইস ইউজ করে, তখন ধরেন এখানে একটা যদি আপেলের ছবি থাকে, হ্যাঁ ধরেন হচ্ছে এখানে একটা আপেলের ছবি দিচ্ছেন আপনি, আর এখানে হচ্ছে লিখে দিলেন অ্যাপেল। সো যদি সে হচ্ছে ওই ইমেজটার উপরে টাচ করে তখন ওইখান থেকে স্ক্রিন থেকে হচ্ছে সাউন্ড আসবে যে হচ্ছে অ্যাপেল। কথাটা বুঝে গেছে? সো এই তিনটা তিনটা ইম্পর্টেন্ট কারণে আমরা কি করব, আমরা অবশ্যই আমরা হচ্ছে কি করব, যে হচ্ছে আমরা এই অল্টারনেটিভটা ব্যবহার করব। ঠিক আছে, সো প্রথম কারণ কি, কোনো কারণে যদি ইমেজ শো না করে তাহলে এই টেক্সটটা শো করবে। সেকেন্ড হচ্ছে এটা আমাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবে আমার কোডটাকে। ঠিক আছে, সার্চ ইঞ্জিন মানে বুঝছেন, যে হচ্ছে গুগল যে হচ্ছে যে এই সিস্টেমটার সাহায্যে কি করে কন্টেন্টগুলিকে আপনার হচ্ছে শো করে আমাদের সামনে উপস্থাপন করে নিয়ে আসে যখন কোনো কিছু আমরা সার্চ করি। আরেকটা কি, অ্যাক্সেসিবিলিটি, যদি হচ্ছে কেউ আছে যে হচ্ছে যারা চোখে দেখে না বা ইত্যাদি যাদের সমস্যা আছে তাদের জন্য হচ্ছে মনিটরে তারা যখন টাচ করবে তখন সেখান থেকে সাউন্ড আসে। ওকে, আরেকটা বিষয় বলে দিই গাইজ, এখানে আসেন, এইখানে একটু সার্চ ইঞ্জিন বা এসইও নিয়ে আপনাদের সাথে একটু হচ্ছে কথা বলবো এখন। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, ধরেন আমি এখানে লিখলাম MINHS, আচ্ছা মিনহাজ না, অন্য কিছু দেখাই, ধরেন হচ্ছে এখানে আমি লিখতেছি হ্যালোই ধরেন, বা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, WORLD, জাস্ট ওয়ার্ল্ড লিখে এই যে আমি সার্চ করলাম। এখন সে কি করবে জানেন? সে যেখানে যেখানে ওয়ার্ল্ড পাবে, দেখেন সার্চ ইঞ্জিনে একটা কন্টেন্ট অপটিমাইজ হয় কিভাবে জানেন? এই যে H1 থেকে H6 আপনাদেরকে দেখাইছিলাম মনে আছে লাস্ট ক্লাসে, এই H1 থেকে H6 এই কন্টেন্টের কারণে, প্যারাগ্রাফের কারণে, আর একটা হচ্ছে ইমেজের কারণে, IMAG ইমেজ। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আপনি যদি এই তিনটা জিনিস আপনার ওয়েবসাইটগুলোতে ঠিক মতন মেনটেন করতে পারেন, আপনার কন্টেন্ট অটোমেটিক্যালি কি হবে জানেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়ে যাবে। কিভাবে দেখেন, আসেন আপনাদেরকে দেখেন, আমি খালি ওয়ার্ল্ড লিখছি, ওয়ার্ল্ড লিখে যখন সার্চ করলাম তখন এখানে খেয়াল করে দেখবেন ও যত জায়গা টাইটেলে ওয়ার্ল্ড পাইছে সব আমার সামনে নিয়ে আসে। দেখেন এই যে টাইটেল একটা ওয়ার্ড আছে, এখানে দেখেন টাইটেল ওয়ার্ড আছে, এখানে দেখেন টাইটেল ওয়ার্ড আছে, তারপরে এই যে ছোট ছোট লেখাগুলি কি জানেন, এই যে নিচের এগুলো, এগুলো কিন্তু হচ্ছে প্যারাগ্রাফ। দেখেন এখানে প্যারাগ্রাফে সে ওয়ার্ড পাইছে, এই যে প্যারাগ্রাফে ওয়ার্ড পাইছে, এখানে প্যারাগ্রাফে ওয়ার্ড পাইছে। ইভেন আপনি যদি ইমেজেসে যান আপনি দেখবেন যত জায়গায় ইমেজের নাম, হ্যাঁ এই অল্টারনেটিভ, এখানে একটা বলি, ইমেজের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয় হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে ইমেজের নেম, এবং আরেকটা জিনিস হচ্ছে ইমেজের অল্টার অ্যাট্রিবিউট। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে হচ্ছে কিন্তু সার্চ ইঞ্জিনের কন্টেন্ট অপটিমাইজ হয়। তো যখন আপনি একটা কন্টেন্ট ব্যবহার করবেন আপনি এখানে যেই টাইপের ইমেজ থাকবে ঠিক সেই টাইপের হচ্ছে আপনি একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এই যে এখন যদি কেউ সার্চটাকে সার্চ করে, আর এটা যদি হচ্ছে ফাইলটা আমি সার্ভার রাখি, আমার ইমেজটাও কিন্তু হচ্ছে দেখবেন সে হচ্ছে র্যাঙ্ক করে ফেলবে গুগল, সবগুলি সে কিন্তু এখানে নিয়ে আসতেছে। ওকে, সো আমরা ইমেজটা মোটামুটি কিন্তু হচ্ছে এখানে ব্যবহার করা শিখে গেলাম। এই যে ইমেজটা ব্যবহার করলাম এটা হচ্ছে কি ইন্টারনাল সোর্স থেকে নিলাম। এবার আসেন একটু এক্সটার্নাল সোর্স থেকে নিব, মানে কি, মানে হচ্ছে অন্য আরেকটা জায়গায় ইমেজ আছে সেখান থেকে আমরা নিব। কিভাবে নিব? এই যে একটু খেয়াল করে দেখেন তো, এদিকে এই ইমেজটা দেখতে পাচ্ছি তাই না? ইমেজটার উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব দেন।
এই যে ইমেজটা এখানে যা দেখতে পারতেছেন দেখেন এখানে কিন্তু হচ্ছে ইমেজটা কোথায় জানেন, এটা হচ্ছে পিক্সেলের সার্ভারে। আমি আপনাদেরকে আরেকটু জিনিস একটু খেয়াল করে দেখাই, এই যে দেখেন পিক্সেল ফটো দিয়ে এটা হচ্ছে ইমেজটা, তারপরে প্রশ্নবোধক চিহ্নর পরে বাকি যে অংশটুকু সেটা হচ্ছে আরেকটা প্যারামিটার পাস করে ওরা হচ্ছে ইমেজটাকে একটু হ্যান্ডেল করছে, আমরা এটা বাকিটুকু বাদ দিব, ওইটা বাদ দিয়ে পুরোটা এবার এন্টার প্রেস করবো। এইবার এন্টার প্রেস করলে এখন দেখবেন যে ইমেজটা লোড নিতে অনেক সময় লাগে। ভাই এত সময় লাগতেছে কেন? এই ইমেজটা মনে আছে যে হচ্ছে 3900 হচ্ছে পিক্সেল উইথ ছিল, তো এই কারণে ইমেজটা হচ্ছে লোড নিতে কিন্তু এত বিশাল মতো আপনার হচ্ছে সময় লাগতেছে। তো এখন এখন হচ্ছে কি হবে জানেন, এই ইমেজটা যদি হচ্ছে আমরা নিয়ে যাই, জাস্ট এই লিঙ্কটা যদি আমরা নিয়ে যাই কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে, তাহলে কিন্তু হচ্ছে আমরা ইমেজটা এখানে বসাতে পারবো। আসেন এই ইমেজটা বসাই, ইমেজেস, এখানে ইমেজের সোর্সের ভিতরে ওই ইমেজের সোর্সটা বসায় দেন। আর অল্টারের ভিতরে এটা কিসের ইমেজ, ধরেন হচ্ছে সানসেটের এসিটি সানসেট, খালি হচ্ছে সানসেট বলে দেন বাস। ঠিক আছে, দেখেন আমরা এবার দুই সিস্টেমে কিন্তু ইমেজটা ইন্টিগ্রেট করে ফেলাম। এক, আমি ডাউনলোড করে নিলাম। দুই, আমি হচ্ছে কি করলাম, আরেকজনের সার্ভারে থাকা আরেকটা ইমেজ সেটা হচ্ছে নিয়ে চলে আসলাম। এই যে সার্ভারে থাকা একটা ইমেজ আমি এখানে এনে কানেক্ট করলাম, এটার সিস্টেমটা কি? এটাকে বলা হয় হচ্ছে সিডিএন। কি বলা হয় গাইজ বলেন? সিডিএন। সিডিএন মানে কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক কিভাবে কাজ করে? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনার ফাইলটা থাকবে হচ্ছে একটা সার্ভারে, ফাইলটা থাকবে কোনো না কোনো একটা সার্ভারে, আপনাকে একটা লিংক দেওয়া হবে, আপনি জাস্ট সেই লিংকটা যদি কানেক্ট করেন সেই ফাইলটা অটোমেটিক্যালি হচ্ছে আপনার এখানে কানেকশন পেয়ে যাবে। ঠিক আছে, জাস্ট একটা এই যে একটা কন্টেন্ট ডেলিভারি, একটা কন্টেন্টটা রয়েছে সার্ভারে, আর জাস্ট আপনি একটা ডেলিভারি একটা নেটওয়ার্ক পাইছেন, সেই নেটওয়ার্কটা যখন আপনি কানেক্ট করে ফেললেন, ঠিক এই লিংকটার সাহায্যে কিন্তু হচ্ছে তখন কি আসছে, পুরো মানে ইমেজটা চলে আসছে। গাইজ এই ইমেজের ব্যাপারটা কি ক্লিয়ার আপনাদের কাছে পুরোপুরি? তো ইন্টারনালটা কি বেস্ট? ইন্টারনালটা কেন বেস্ট? ইন্টারনালটা এই কারণে বেস্ট, কারণ আমরা যদি ইন্টারনালটা ব্যবহার করি ফাইলটা আমার এখানে থাকবে। আর এটা কি W3C রিকমেন্ডেশন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, ওরা কি করে ওয়েবের এই সমস্ত রুলস গুলি মেনটেন করে ওরা। হ্যাঁ, আপনি যে একটা জিনিস দেখতেছেন সেটাও ঠিক হবে কি হবে না সেগুলো কিন্তু ওদের উপর ডিপেন্ড করে মেনটেন হয়। আচ্ছা এবার আরেকটা বিষয় গাইজ, আমি এটা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। এবার না আমি এই লিঙ্কটা একটু রিলোড দিব, একটু দেখেন, একটু রিলোড দিচ্ছি। খেয়াল করবেন আমার ওয়েবসাইটটা রিলোড নিতে, দেখবেন এখানে দেখছেন কন্টেন্ট রিলোড নিতে কত সময় লাগতেছে। দেখেন এখানে ইমেজটা রিলোড নিতে কত সময় লাগছে দেখছেন। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখছেন, ইমেজটা বিশাল বড়, বিশাল, দেখছেন কত বড়। আপনি যেহেতু ওই যে ডিফল্ট বড় সাইজটা যেহেতু হচ্ছে আপনি নিয়ে আসছেন, এই কারণে বড় পুরো বড় ফাইলটা এখানে লোড হয়েছে। এখন ইমেজেস এর ক্ষেত্রে দেখবেন আরো দুইটা হচ্ছে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে হাইট। এই উইথ আর হাইট এই প্যারামিটার দুইটা ব্যবহার করে আপনি কি করতে পারবেন, সরি এই দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করে কি করতে পারবেন জানেন, ইমেজটা আপনি কিন্তু আবার ছোট করে ফেলতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এখানে এই ইমেজটা কত সাইজে নামাইছিলাম বলেন তো, 400 উইথে। দেখেন আমি এখানে বললাম হচ্ছে ইমেজটা 400, জাস্ট 400 বলেন, 400 বলেন, আর কিছু বলা লাগবে না। একটু রিলোড দেন, দেখবেন এই ইমেজটা এবার ছোট হয়ে গেছে, দেখেন 400, একবারে ছোট হয়ে কিন্তু 400। এই যে 400 বললাম এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা পিক্সেল। এই 400 পিক্সেল জিনিসটা কি? এটা হচ্ছে মেজারমেন্ট ইউনিট, MEASUREMENT, মেজারমেন্ট ইউএনআইটি ইউনিট। এখন ভাই মেজারমেন্ট ইউনিট জিনিসটা কি? পরিমাপকের বিভিন্ন বিষয়, মানে পরিমাপ করি না আমরা, ধরেন হচ্ছে আমরা কিন্তু ওজন দিয়ে কোনো একটা জিনিস মাপি, বা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে তরল পদার্থ হলে লিটারে মাপি। ঠিক এইখানে আপনি হচ্ছে ওয়েবের কন্টেন্টগুলি যখন মাপতে যাবেন তখন কিন্তু আপনার কাছে এই যে পিক্সেল বা ইত্যাদি বিষয়গুলি ব্যবহার করে আপনার কাছে এটা মাপতে হবে, পরিমাপ করতে হবে। ঠিক আছে, এখন এই মেজারমেন্ট ইউনিটগুলি নিয়ে এখন কথা না বলবো না, সিএসএস এর পার্ট যখন আমরা করব তখন ইনশাআল্লাহ হচ্ছে মেজারমেন্ট ইউনিট নিয়ে কথা হবে। এটা হচ্ছে আমাদের সিএসএস এর পার্ট। ঠিক আছে, এখানে হচ্ছে খালি লিখে রাখলাম মেজারমেন্ট ইউনিট। অনেক রকমের মেজারমেন্ট ইউনিট আছে, এক রকমের মেজারমেন্ট ইউনিট হচ্ছে পিক্সেল। হ্যাঁ, আবার হচ্ছে দেখবেন পার্সেন্টেজও হচ্ছে একটা মেজারমেন্ট ইউনিট আছে, যেটা হচ্ছে অনুপাত। হ্যাঁ, অনুপাতে হচ্ছে বিভক্ত করে ফেলে। পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে জাস্ট একটু পিক্সেলের ব্যাপারটা বলি। কলম দিয়ে একটা ফোঁটা যদি দেন দেখবেন হচ্ছে আপনার 1 থেকে 2 পিক্সেলের জায়গা সে হচ্ছে দখল করে ফেলবে। আরো ভালো যদি পিক্সেলের ব্যাপারটা বুঝতে চান তাহলে একটা কাজ করতে পারেন, এই যে আপনার সামনে মনিটর আছে না, মনিটরের সামনে একবারে মনিটরের সাথে পুরো নাকটা লাগায় দেন। মনিটরের সাথে নাকটা লাগিয়ে দিলে দেখবেন হচ্ছে আপনি এখানে ডট 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 দেখতে পারতেছেন স্ক্রিনের ভিতরে। ঠিক আছে, দেখবেন স্ক্রিন দেখা যায় এই যে একটা ডট হচ্ছে একটা পিক্সেল। তো এইখানে আমরা যখন হচ্ছে এই কন্টেন্টটা বসানোর চেষ্টা করলাম তখন হচ্ছে আমরা এখানে বলে উইথ 400, এই যে 400 উইথ বললাম না, এটা কিন্তু হচ্ছে ডিফল্টে ও পিক্সেলে নিয়ে নিল। ঠিক আছে, 400 পিক্সেল, এটা আপনাকে পিক্সেল বলতে হবে না, আপনি এখানে 400 বলেই ও পিক্সেল এটাকে হচ্ছে নিয়ে নেবে বাস। ঠিক আছে, আরেকটা বিষয় দেখেন, হাইটটাও পিক্সেলে দিয়ে আসেন, এখানে হাইটটা 300 দিলাম, এবার একটু সেভ করেন, রিলোড, দেখেন হাইটটা 300। এখন আপনাদেরকে একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আপনি কখনো ইমেজের হাইট আপনি হচ্ছে কি করবেন না, জোর করে দিতে যাবেন না, কখনো না। কি বলছি বলেন তো? তো গাইস এখানে খেয়াল করেন, এই যে 300, 400টা কিন্তু ঠিক আছে, 400টা কিন্তু উইথ আপনি মেনটেন করতে পারেন। আপনি একটা ইমেজ নিয়ে যখন কাজ করবেন আপনি ইমেজের উইথ দেন, কোনো সমস্যা নাই, বাট ইমেজের হাইট আপনি ছেড়ে দিবেন হচ্ছে কোথাও কার উপরে জানেন? উইথের উপরে ডিপেন্ড করে। ইমেজটা যে সাইজে আছে
যেই টাইপের আছে ঠিক তার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে ইমেজটা কি করবে জানো, তার হাইটটা হচ্ছে নিয়ে নেবে। দেখেন 300 পিক্সেলের অনুযায়ী হাইট হচ্ছে সে এতটুকু নিতেছে। এখন বলতে পারেন ভাইয়া এইটা তাহলে এমন হলো কেন, এটা তো আমরা হাইট উইথ একটা বলে নামাইছিলাম এই কারণে এটা এমন হয়ে গেছে। বাট এটা তো একবারে ফুল একটা ইমেজ দিছি, এই ইমেজটা খালি হচ্ছে আমি উইথ দিয়ে মেনটেন করলাম, হাইট দিব না। এখন হাইট দিলে সমস্যা কি হতো জানেন, ইমেজটা টেনে ও বড় করে ফেলবে, চ্যাপ্টা বানায় ফেলবে। দেখেন আপনাদেরকে দেখাই, এই যে ধরেন হচ্ছে এখানে আমি হচ্ছে 400 বললাম, বা এই ইমেজটা তো হয়তো ভালো বোঝা যাবে না, ধরেন এখানে হচ্ছে 600 বললাম, হ্যাঁ। দেখেন কি হয়, এই ইমেজটাকে সে উইথ তো বলছেন হাইট বলছেন না, দেখবেন ইমেজটাকে টেনে, এই যে দেখছেন, দেখেন তো ভালো করে খেয়াল করুন, দেখেন তো দেখা যায়, বোঝা যায় কিন্তু ইমেজটাকে যে ও টেনে যে হচ্ছে লম্বা করে ফেলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সো এইরকম যদি হচ্ছে ইমেজ করেন তখন কিন্তু হচ্ছে দেখতে খুব বাজে একটা ইমপ্রেশন তৈরি হবে। সো এর জন্য ইমেজেস গুলো মেনটেন করার একটা রুলস হচ্ছে, আপনি যখনই একটা ইমেজ মেনটেন করবেন তখন ইমেজ সবসময় তার উইথের উপর ডিপেন্ড করে আপনি মেনটেন করার চেষ্টা করবেন, কখনো ওর হাইট দিবেন না। আরেকটা বিষয় বলি গাইজ, এই যে উইথ আর হাইট এখানে যে দিলাম না, এগুলি কিন্তু অ্যাট্রিবিউট হিসেবে এখানে কাজ করতেছে, মাথায় রাখবেন। ইমেজের ক্ষেত্রে উইথ এরকম উইথ আর হাইট আপনি অ্যাট্রিবিউট হিসেবেও দিতে পারেন। আবার উইথ আর হাইটটাকে অ্যাট্রিবিউট হিসেবে না দিয়ে আমরা সিএসএস এও লিখতে পারি, বাট আমরা তো এখনো সিএসএস লেখা দেখি নাই, এটা হচ্ছে আমরা পরে দেখবো। তো আমরা এতক্ষণ ধরে কি দেখলাম, এই যে বিভিন্ন রকমের কন্টেন্ট বিভিন্নভাবে যে হ্যান্ডেল করা যায়, এবং সেই কন্টেন্টের ভিতরে এলিমেন্ট কোনটা, ট্যাগ কোনটা, অ্যাট্রিবিউট কোনটা, এবং বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট বা বিভিন্ন রকমের হচ্ছে যে এই সমস্ত কন্টেন্ট গুলো কিভাবে আমরা মেনটেন করব, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু হচ্ছে আজকে কথা বললাম আপনাদের সাথে, ঠিক আছে। আহ, আশা করি এই পার্টগুলি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটু আবার রিভিউ দেই। আজকে আমরা কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করছিলাম, H1 থেকে H6, প্যারাগ্রাফ, অ্যাঙ্কর ট্যাগ দেখলাম। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হচ্ছে লিঙ্ক আমরা দুই ভাবে করলাম, ইন্টারনাল বা এক্সটার্নাল। আবার ইমেজও আমরা করে ফেললাম কানেক্ট, তাই না, ইমেজও হচ্ছে আমরা ইন্টারনাল বা এক্সটার্নাল ভাবে আমরা দুই ভাবে হচ্ছে কানেক্ট করে ফেললাম। আর তারপরে ইমেজের টাইপগুলো নিয়ে হচ্ছে আলোচনা করছিলাম। আর ইমেজ আমরা যখন ডাউনলোড করবো আমরা হচ্ছে ইমেজ হচ্ছে ফ্রি বা রয়্যালিটি ফ্রি বা হচ্ছে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ ইত্যাদি বিষয়গুলি দেখে আমরা ইমেজ ডাউনলোড করবো। এরপর আমরা এলিমেন্ট ট্যাগ আর অ্যাট্রিবিউটের সংজ্ঞা শিখলাম। এলিমেন্ট মানে কি, যা শুরু আছে, শেষ আছে, এবং মাঝখানে কি আছে, কন্টেন্ট আছে, মানে স্টার্টিং ট্যাগ থাকবে, এন্ডিং ট্যাগ থাকবে, মাঝখানে কন্টেন্ট থাকবে। আর ট্যাগ বলতে কোনটা বোঝায়, জাস্ট স্টার্টিং ট্যাগ থাকবে। ট্যাগের আরেকটা নাম কি বলতো, সেলফ ক্লোজিং ট্যাগ। আর এই ট্যাগের মিনিং কি, ট্যাগের মিনিং হচ্ছে এডিশনাল ডাটা। কার এডিশনাল ডাটা, এই সরি, অ্যাট্রিবিউট হচ্ছে মানে কি এডিশনাল ডাটা, কার এডিশনাল ডাটা, ট্যাগ অথবা এলিমেন্টের এডিশনাল ডাটা। হ্যাঁ, আর লেখা হয় কোথায় অ্যাট্রিবিউটটা, স্টার্টিং ট্যাগের ভিতরে। আমি নেক্সট ক্লাসে এগুলো ইচ এন্ড এভরিথিং আপনাদেরকে একটা একটা করে জিজ্ঞাসা করব। তো এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আপনাদেরকে বুঝাইছিলাম যে অ্যাট্রিবিউটগুলি লেখা হয় কিভাবে, নরমালি নেম এবং ভ্যালু পেয়ার আকারে। বুলিয়ান অ্যাট্রিবিউট নিয়ে একটু পরে কথা বলবো। তার সাথে সাথে আসেন, সার্চ ইঞ্জিনে কন্টেন্ট অপটিমাইজ করার জন্য আপনার কাছে তিনটা ভালো হাতিয়ার আছে। এই হাতিয়ারগুলি ব্যবহার করে কন্টেন্টগুলি ভালো করে অপটিমাইজ করতে পারবেন। একটা কি H1 থেকে H6, একটা কি প্যারাগ্রাফ, একটা হচ্ছে ইমেজ। ইমেজের ক্ষেত্রে কোনটা, ইমেজের হচ্ছে যে এই নেমটা থাকে আর হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট থাকে সেগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এই যে ফাইল ফরমেশনটা না, ফাইল ফরমেশন এখানে বাদ, ফাইল ফরমেশন নিয়ে হচ্ছে আমরা প্রথমেই কথা বলছিলাম। ওই যে মনে আছে ফাইল ফোল্ডার, যেটা এটা হচ্ছে ফাইল ফরমেশন হবে। ফাইল FORMATION, এটা হচ্ছে ফাইল ফরমেশন। ওই যে ইন্ডেক্স ফাইল তৈরি করলাম, ইমেজেস ফোল্ডার তৈরি করলাম, ইত্যাদি যে বিষয়গুলো। ওকে। তারপর হচ্ছে আমরা কথা বললাম হচ্ছে ফাইল পাথ নিয়ে, যে হচ্ছে আমি একটা জায়গায় আছি, সেটার সাথে হচ্ছে আরেকটা ফাইলকে কানেক্ট করব, তো কিভাবে কানেক্ট করব, ওই ফাইলটার ভিতরে যে হচ্ছে কানেকশনটা আমি হচ্ছে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এই বিষয়টা হচ্ছে ফাইল পাথের ভিতরে পড়ে। আচ্ছা, তারপরে আবার হচ্ছে আমরা ইমেজ নিয়ে কথা বললাম। ইমেজে আমরা যখন ইমেজ নিয়ে কাজ করতে যাব তখন আমাদের দুইটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে কি অল্টার। এই দুইটা ছাড়া হচ্ছে ইমেজ আমরা হচ্ছে ব্যবহার করবোই না। হ্যাঁ, অল্টার অ্যাট্রিবিউট ছাড়া যদি আপনি হচ্ছে ইমেজ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ইররও দিতে পারে। ইরর দিতে পারে কোন জায়গায় জানেন, আপনি হচ্ছে দেখাবো আপনাদেরকে কোড করে, যে আপনি যদি হচ্ছে একটা ইমেজ ব্যবহার করে অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বলবে যে এটা যখন আপনি কোডটা যখন চেক করতে যাবেন যে আপনার কোডটা আসলেই হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী হচ্ছে মেইনটেইন হয়েছে কিনা, তখন দেখবে আপনাকে এখানে হচ্ছে একটা ওয়ার্নিং দিবে, একটা ইরর দিবে, দিয়ে বলবে তুমি অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করো নাই। সো অল্টার অ্যাট্রিবিউট আমাকে ব্যবহার করতে হবে। সোর্সের ভিতরে ইমেজের সোর্স থাকবে, আর অল্টার অ্যাট্রিবিউটে এই ইমেজটা যে টাইপের ইমেজ সেই নামটা এখানে হচ্ছে উল্লেখ থাকবে, ঠিক আছে। টেক্সট অল্টার অ্যাট্রিবিউটের কাজ কি, প্রধান তিনটা কাজ আছে। অ্যাকচুয়ালি প্রধান তিনটা না, প্রধান চারটা কাজ আছে। যদি আপনি ওকে না দেন তাহলে হচ্ছে ধরেন হচ্ছে ওকে না দিলে আপনি যখন কোডটা চেক করতে যাবেন, ভ্যালিডেশন, আমরা ভ্যালিডেশন চেক করব। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ হচ্ছে ভ্যালিডেশন চেক করব। আমি এখানে একটু লিখে রাখি, HTML ভ্যালিডেশন। এই ভ্যালিডেশনটা হচ্ছে পরে চেক করব, TION, হ্যাঁ পরে হচ্ছে চেক করবো আমরা। এটা হচ্ছে পরের ক্লাসের পার্ট হলো আমাদের। তো HTML এর ভ্যালিডেশন কিভাবে চেক করতে আপনাদেরকে দেখাবো। যখন ওই ভ্যালিডেশন চেক করতে যাবেন তখন দেখবেন ইরর দেখাবে, বা হচ্ছে একটা ইরর অথবা হচ্ছে একটা ওয়ার্নিং দেখাবে। আর এই অল্টারের কাজ কি, কোনো কারণে ইমেজ শো না করলে এই টেক্সটের মাধ্যমে এখানে যা লেখা থাকবে সেটা হচ্ছে শো করবে। এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও সাহায্য করে, আবার অ্যাক্সেসিবিলিটিতেও সাহায্য করে, ঠিক আছে।
আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে স্পিড অপটিমাইজেশন। ঠিক আছে, স্পিড অপটিমাইজেশন কি? যে স্পিড অপটিমাইজেশন বলতে বোঝায় যে আমার কন্টেন্ট কত তাড়াতাড়ি হচ্ছে লোড নিচ্ছে। ঠিক আছে, স্পিড অপটিমাইজ করা। তো এই স্পিড, একটা ওয়েবসাইটের স্পিড ডিপেন্ড করে তার কন্টেন্টের উপরে। একটা ওয়েবসাইটে কি কি টাইপের কন্টেন্ট থাকে? টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও ইত্যাদি টাইপের কন্টেন্ট থাকে। ঠিক আছে, সো আপনি যদি হচ্ছে আপনার কন্টেন্ট যদি হচ্ছে বেশি ভারী হয়, কন্টেন্টগুলো যদি হচ্ছে আপনার বেশি ভারী হওয়ার কারণে বা বড় হওয়ার কারণে যদি হচ্ছে কি হয় যে হচ্ছে লোড নিতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি কি হয়ে যাবে, ওয়েবসাইটের স্পিড স্লো হয়ে যাবে। সো আপনাকে কি করতে হবে জানেন? আপনি যখন কোনো একটা ইমেজ ব্যবহার করবেন, আপনাকে ওই ইমেজটা আপনার কাছে অবশ্যই অপটিমাইজ ওয়েতে হচ্ছে ব্যবহার করতে হবে। তো ইমেজ অপটিমাইজেশন করে কিভাবে? আপনাদেরকে আসেন ইমেজের অপটিমাইজেশনের একটা সিস্টেম একটু দেখাই দিই। ইমেজ কিভাবে অপটিমাইজেশন করে? ওই ফ্রি ইমেজেস, হ্যাঁ, আপনি যখন একটা ইমেজ অপটিমাইজেশন করতে যাবেন, আসেন এই এই সিস্টেমটা আপনাদের শিখাই দিই একটু। ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন কিভাবে করে? ফার্স্ট অফ অল, আপনি একটা ইমেজ অপটিমাইজেশন করার জন্য যেই সাইজ আপনার দরকার হবে, ঠিক অ্যাকুরেট সাইজটা হচ্ছে আপনি নেবেন। ঠিক আছে, যে হচ্ছে যেই অ্যাকচুয়াল, ACTUAL, অ্যাকচুয়াল সাইজ। অ্যাকচুয়াল সাইজ বলতে কি বুঝাইতেছি? একটা ইমেজ ঠিক যে সাইজের হওয়া উচিত ঠিক সেই সাইজের। এখন বলতে পারেন ভাইয়া ইমেজের সাইজ কিভাবে কতটুকু হয় সেটা জানবো কিভাবে? নর্মালি একটা ওয়েবসাইটে বড় টাইপের ইমেজ যদি হয়, সেক্ষেত্রে দেখবেন হচ্ছে 1200 এই টাইপের, অথবা দেখবেন যে হচ্ছে 1200 বাই আপনার হচ্ছে 600 এই টাইপের, মানে বড় ইমেজ আছে এই টাইপের। অথবা উম, অথবা দেখা যায় যে হচ্ছে আপনার 1000 বাই 500 এই টাইপেরই হচ্ছে মোটামুটি গুলি হচ্ছে হয়ে যায়। হ্যাঁ, এর থেকে হচ্ছে বড় সাইজের হচ্ছে ইমেজ লাগে না। যদি বড় সাইজের এর থেকে লাগেও, তাহলে হয় হচ্ছে আপনার 1400 সাইজের লাগে না অ্যাকচুয়ালি গাইজ, এত বড় সাইজের না। এই 1200 বাই 100 বা হচ্ছে 1200 বাই 600 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ ধরে হচ্ছে নেওয়া হয়। আর অথবা আমরা যখন হচ্ছে কাজ করতে যাব, তখন দেখবেন যে আমরা তো আর এমনি এমনিই হচ্ছে মুখস্থ করে কাজ করবো না, তাই না? ক্লায়েন্ট তো আমাদেরকে একটা ফাইল দিবে কাজের জন্য, ক্লায়েন্টের ওই ফাইলে হচ্ছে ইমেজটা হচ্ছে সাইজ কতটুকু হবে সেটা হচ্ছে বলা থাকবে। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে একবারে অ্যাকুরেট, যে অ্যাকচুয়াল যে সাইজটা আপনার দরকার ঠিক ওই সাইজে হচ্ছে আপনি ইমেজটা নেবেন। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ইমেজটা কিন্তু আপনার মোটামুটি হচ্ছে অনেক সাইজটা হচ্ছে ছোট আসবে। যেমন এখানে দেখেন, আপনাদেরকে দেখাইছিলাম এই যে পিক্সেলের ভিতরে যে যখন হচ্ছে একটা ইমেজ আমরা নিলাম, ওইটা যদি আছে একবারে সবচেয়ে বড় যে সাইজ সেটা যদি ডাউনলোড করে ফেলেন, বিশাল বড় হয়ে যাবে। সেটা কিন্তু হচ্ছে লোড নিতে অনেক সময় লাগবে। ঠিক আছে, এই যে এই ইমেজটাই, এটা যদি হচ্ছে ডাউনলোড করেন দেখবেন হচ্ছে অনেক বড় ফাইল হয়ে যাবে। যেটা অনেক বড় ফাইল। তো আপনারা এখান থেকে চুজ করবেন যে আপনার কতটুকু সাইজ লাগবে, মানে কোন সাইজের ইমেজটা আপনার জন্য পারফেক্ট, সেটা আপনি দেখে চুজ করবেন। চুজ কিভাবে পারফেক্টলি করতে হয় সেটা আমরা কাজ যখন করবো আরো হচ্ছে ভালো বুঝে যাবো। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে অনলাইন অপটিমাইজেশন। অনলাইন অপটিমাইজেশনের কিছু হচ্ছে আপনার হচ্ছে সিস্টেম আছে, আসেন সেগুলো একটু আপনাদের দেখাই। আমি আপাতত এই ইমেজটাকে না একটু হচ্ছে বড় ইমেজ নামাবো, হ্যাঁ, একটু বড় টাইপের একটা ইমেজ নামাবো। ধরেন হচ্ছে এখান থেকে এই মিডিয়াম টাইপের ইমেজটা নামাবো, 1200 বাই হচ্ছে আপনার 800। জাস্ট আপনাদেরকে এই ইমেজটা নামায় এটার অপটিমাইজেশন কিভাবে করে সেটা একটু দেখাবো। মানে ছোট ইমেজে আপনি হচ্ছে তফাৎটা ভালো করে বুঝতে পারবেন না, এই কারণে বড় ইমেজটা নিয়ে যেতেছি। ধরেন এইটা নাম দিলাম এস ইভেন্ট সান। জাস্ট এই ইমেজটার নাম হচ্ছে সান থাকলো। এই ইমেজটাকে আসেন একটু কানেক্ট করি আমি এখানে। তো আমি কিন্তু অ্যাকচুয়াল সাইজ যতটুকু দরকার ছিল, ধরুন হচ্ছে 1200 বাই ওই সাইজটা আমি হচ্ছে ডাউনলোড করছি। এবার এই ইমেজটাকে আমি একটু এখানে কানেক্ট করি আপনাদেরকে দেখানোর জন্য। সোর্সের ভিতরে ইমেজেস থেকে আমার হচ্ছে এই যে সান যে ইমেজটা, এটা আর হচ্ছে ধরেন এটা হচ্ছে সূর্যের ছবি, তো এখানে সান লিখলাম। একটু রিলোড দেই। এই যে নিচে হচ্ছে ছবিটা দেখা যাচ্ছে, বাট এই ছবিটা আমি আরো অপটিমাইজ করতে পারবো। কিভাবে? গুগলে এসে ইমেজ অপটিমাইজার অনলাইন এটা লিখে সার্চ করবেন। আসেন কিছু ওয়েবসাইটের নাম এখানে আপনাদের দেখায় দিই। আপনাদের কিন্তু এখানে বেশ কিছু নাম দেখাইছি, ফ্রি ইমেজ বা হচ্ছে কিভাবে হচ্ছে রয়্যালিটি ফ্রি ইমেজ কোথা থেকে নামাবেন সেগুলো বারবার কিন্তু এগুলো জিজ্ঞাসা করবেন না ভাই, হ্যাঁ, বলা কিন্তু হচ্ছে পসিবল হবে না। এখন ইমেজ কিভাবে অনলাইনে অপটিমাইজেশন করতে হয় সেটা হচ্ছে আপনাদের দেখাবো। দেখেন এই যে যে ইমেজটা ব্যবহার করতেছি, এই ইমেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল। ইমেজের কোয়ালিটি যদি খারাপ হয়, যে এই যেই ইমেজটা আপনি নিচ্ছেন, ইমেজের কোয়ালিটি যদি খারাপ হয়, আপনার কিন্তু হচ্ছে ওয়েবসাইটের আপনার হচ্ছে ইমপ্রেশন খুব বাজে হবে। ইমেজ যদি ফেটে যায় তাহলে কিন্তু হচ্ছে সমস্যা হবে। সো আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে আবার যদি হচ্ছে ইমেজের সাইজটা বড় হয়, সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বেন। কি? ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ হবে না, সেক্ষেত্রেও সমস্যা হবে। তাহলে এখানে করণীয়টা কি?
আমাকে এমন ভাবে নিতে হবে যাতে হচ্ছে ইমেজের যতটুকু সাইজ লাগে সেই সাইজটাও যেন থাকে, আবার ইমেজ যেন হচ্ছে লো কোয়ালিটি, মানে হচ্ছে একবারে লো কোয়ালিটি না মানে হওয়ার কারণে ইমেজ যেন ফেটে না যায়, এটাও আমাকে খেয়াল রাখতে হবে। সো ধরেন আমরা মোটামুটি টাইপের যে সাইজের ইমেজ একটা ডাউনলোড করা দরকার ছিল সেটা ডাউনলোড করলাম। এখন এই ইমেজটাকে আমরা একটু হচ্ছে আরো একটু কম্প্রেস করবো, মানে ওর সাইজটা আর একটু হচ্ছে কমায় ফেলবো। আমরা কিভাবে জানেন, কিছু অনলাইন এখানে আপনার হচ্ছে ইমেজ কম্প্রেসর পাবেন, যাদের সাহায্যে আপনি কি করতে পারবেন, এই ইমেজটাকে, এটা বর্তমান সাইজ কত, এই ইমেজটার বর্তমান সাইজ কত জানেন, এই ইমেজটার বর্তমান সাইজ হচ্ছে আপনার 72 কিলোবাইট, ঠিক আছে, 72.4 কেবি, ঠিক আছে। সো এইটাকে আপনি এই যে দেখবেন এখানে কিছু অনলাইন অপটিমাইজার আছে, যে ইমেজ কম্প্রেসর, আমি আপনাদের কিছু ওয়েবসাইটের নাম বলে দিই, এই সমস্ত সাইটগুলির নামটা লিখে দেন। এই সাইটগুলিতে আপনারা যখন কাজ করবেন তার আগে এই সাইট থেকে আপনি যে ইমেজটা ডাউনলোড করছেন, এই যে ইমেজটা আপনি হচ্ছে নিয়ে কাজ করতেছেন, এই ইমেজগুলোকে আরো একবার হচ্ছে ওদেরকে দিয়ে কম্প্রেস করাবেন। কম্প্রেস করালে কি হবে জানেন, ওরা হচ্ছে দেখা যাবে হচ্ছে এই সমস্ত সাইট থেকে কম্প্রেস করালে, ওরা মোটামুটি ভালো সাইট, ওরা হচ্ছে আপনার ইমেজের কোয়ালিটিটাকে নষ্ট করবে না, বাট আপনার হচ্ছে ইমেজের সাইজটা আরেকটু রিডিউস করে দিবে, কমায় দিবে, যার ফলে আপনি হচ্ছে আরেকটু অপটিমাইজেশন পাবেন, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে দুই রকমের কিন্তু সিস্টেম আছে ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে। আপনি ইচ্ছা করলে জেপিজি টাইপের ইমেজও অপটিমাইজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে আপনার হচ্ছে পিএনজি টাইপের ইমেজও কিন্তু অপটিমাইজ করতে পারেন। সো আপলোড ফাইলে ক্লিক করেন, ক্লিক করে আমরা আমাদের ফাইলটা করে রাখছি ডেস্কটপ, ডেস্কটপের ভিতরে হচ্ছে সরি 281 তো না, হ্যাঁ 281, এই সান যে ইমেজটা, এটা ওপেনে ক্লিক করলাম, দেখবেন এই যে ও এখানে কম্প্রেস করতেছে, ঠিক আছে। এবং ও দেখেন এখানে এই ইমেজটা বেশি মানে খুব বেশি কম্প্রেস করতে পারেনি, কারণ অলরেডি মোটামুটি হচ্ছে আমরা ডাউনলোড করছিলাম মোটামুটি ইনাবেই, বাট দেখেন তো তারপরও 4% সে কিন্তু কম্প্রেস করছে। এখন আপনি যদি এই যে ডাউনলোডে ক্লিক করেন না, এই ইমেজটা কিন্তু হচ্ছে ডাউনলোড হয়ে যাবে, এবং আপনাকে এই ইমেজটা দেখাইতেছে অরিজিনাল ইমেজ এবং বর্তমান ইমেজ, ঠিক আছে, কোয়ালিটিতে কোনো সমস্যা হয়েছে কিনা দেখেন। অ্যাকচুয়ালি হচ্ছে কোনো পার্থক্যই নেই, জাস্ট হচ্ছে হয়তো ওরা বলতেছে যে হচ্ছে 90% হচ্ছে কোয়ালিটি, হয়তো বা কিছু একটা হচ্ছে পরিবর্তন করছে বা সামথিং এরকম, বাট খেয়াল করে দেখেন আপনি কিন্তু হচ্ছে কি হয়েছে যে মোটামুটি ইমেজটা 4% হচ্ছে ই হয়েছে। সো আপনি যদি অন্য টাইপের আরো ইমেজ নেন সেক্ষেত্রে দেখবেন বড় টাইপের ইমেজ হলে ওরা হচ্ছে আরো কম্প্রেস করে ফেলবে, ঠিক আছে। সো এইটা গেল একটা সাইট দেখলেন যেখানে আপনি আপনার জেপিজি টাইপের ইমেজ হচ্ছে কম্প্রেস করতে পারবেন, আপনি কিন্তু পিএনজি টাইপের ইমেজও কম্প্রেস করতে পারবেন। দেখেন এইটা আরেকটা সাইট আপনাদের দেখাই, ইমেজ অপটিমাইজার ডট নেট, এটাও ভালো একটা সাইট। আর টাইনি পিএনজি যেটা দেখতেছেন এটাও কিন্তু একটা ভালো সাইট। এই টাইনি পিএনজি ডট কমে পিএনজি টাইপের যে ইমেজগুলো আমাদের থাকে, ট্রান্সপারেন্ট টাইপের যে ইমেজগুলো, সেগুলো ইচ্ছা করলে আমরা এখানে কমপ্রেস করতে পারবো, ঠিক আছে। তো আমি আর এখানে আর কমপ্রেস করে দেখাবো না, আপনার মোটামুটি বুঝে গেছেন। আপনার ওয়েবসাইটে তো হচ্ছে থাকবে এই লিঙ্কগুলো, ভিডিওতে তো আছেই, আপনি লিখে নেন এবং এখান থেকে হচ্ছে দেখেও নেন, যাতে আপনার হচ্ছে পরবর্তী এগুলোতে কাজ করতে পারেন, ঠিক আছে। আমি ওই ইমেজটা ডাউনলোড করলাম না, ওই ইমেজটা কিন্তু আপনারা ডাউনলোড করে কানেক্ট করবেন। আসেন আপনাদেরকে আরেকটা পার্ট শেখাই, এটা হচ্ছে HTML এ সরি HTML, আরে কি হলো আমি চোখে দেখতেছি না কেন, HTML কমেন্ট, COMMENT কমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। HTML এর কোড কমেন্টিং, এটাকে অ্যাকচুয়ালি HTML কমেন্ট বা হচ্ছে HTML কোড কমেন্টিং বললেই হচ্ছে বেশি ভালো হয়। গাইস দেখেন এখানে কোড লিখলাম আমরা, তাই না, এই যে কোডগুলি লিখলাম, কোডের আউটপুটটা তো এখানে দেখতে পাচ্ছি আমরা, আমাদের ওয়েবসাইটের কোডের আউটপুট এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে HTML এ কোড কমেন্টিং করে রাখা যায়। অ্যাকচুয়ালি কোড কমেন্টিং জিনিসটা কি, কোড কমেন্টিং হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে আপনি এখানে কোনো একটা পোর্শনকে আপনি হাইড করে ফেলতে পারেন। দেখেন আমি খেতে জাস্ট এখানে কোড কমেন্টিং করতেছি, কিভাবে করতেছি সেটা পরে দেখাবো, আগে করলে কি হয় সেটা দেখেন। জাস্ট এখানে দেখেন এই পোর্শনটা কোড কমেন্টিং করে ফেলছি, একটা H1 ছিল না আমাদের উপরে, এই যে এই H1টা কোড কমেন্টিং করে ফেলছি। এখন যদি রিলোড দেই দেখেন এই H1টা কিন্তু আর এখানে দেখা যাচ্ছে না। জিনিসটা কি হলো, কোড কমেন্টিং এমন একটা সিস্টেম যার মাধ্যমে আপনি ইচ্ছা করলে কোনো একটা HTML এর পোর্শনকে, ঠিক আছে, আপনি কি করতে পারবেন জানেন, আপনি হচ্ছে হাইড করে রাখতে পারবেন। ধরেন হচ্ছে এই যে এই পোর্শনটা আমি কোড কমেন্টিং করে ফেললাম, এখন কি হয়েছে জানেন, এই পোর্শনটা কিন্তু আমার কোডের এই ব্রাউজার থেকে হাইড হয়ে গেছে, এখানে কিন্তু আর ইউজাররা দেখতে পারবে না, বাট এটাকে আবার কারা দেখতে পারবে, যদি হচ্ছে আপনি এডিটরে ওপেন করেন তখন কিন্তু হচ্ছে আপনি দেখতে পারবেন। কোড কমেন্টিং করে অনেক রকমের ইনস্ট্রাকশন রাখা হয়, যেমন ধরেন আমি এখানে হচ্ছে একটা ইনস্ট্রাকশন রাখলাম যে হচ্ছে যে TEST টেস্ট CLASS ক্লাস, ধরেন আমি এখানে আপনাদের টেস্ট একটা ক্লাস নিলাম, অথবা ধরেন আমি এখানে হচ্ছে ধরেন আমি এখানে বলে দিলাম যে HTML এর INTRTRO, এই যে এই লেখাটুকু যে লিখলাম, এটা দেখে আপনি কি বুঝতেছেন, দেখেন এটা কিন্তু আপনাদের জন্য একটা ইনস্ট্রাকশন। এটা কিন্তু আমার এই ইনস্ট্রাকশনটা কিন্তু এখানে রান করার কোনো দরকার নাই, এই যে এখানে যে উপরে রান করার কোনো দরকার নাই, বাট এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারতেছেন এতটুকু কোড যে হচ্ছে এতটুকু দেখে যে বুঝতে পারতেছেন কি যে হচ্ছে HTML এর ইন্ট্রো ক্লাস চলতেছে, এবং এখান থেকে হচ্ছে আমরা কি করতেছি HTML ইন্ট্রোডাকশনের যে পার্টগুলি সেগুলো শিখতেছি।
আমি আবার বলি, এই কোড কমিটিং হচ্ছে এমন একটা সিস্টেম যার মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট পোর্শন কোডকে হাইড করে ফেলতে পারেন, এবং এই কোডটা যদি আপনি হাইড করেন সেই কোডটা হচ্ছে আপনি এডিটরেই খালি দেখতে পারবেন, বাট আপনি হচ্ছে কি করতে পারবেন না এখানে ব্রাউজারে বা হচ্ছে এখানে যখন হচ্ছে কোডটা রান করবেন সেটা দেখতে পারবেন না। আবার এই কোড কমেন্টিং এর সাহায্যে দেখা যাচ্ছে কোডের ইনস্ট্রাকশনও রাখা হয়। যেমন আপনার ওয়েব ডিজাইনার, আপনার যখন কাজ করবেন আপনাদের কিন্তু কোড কমেন্টিং করতে হবে, এবং কিভাবে করতে হয় কোড কমেন্টিং সেগুলো নিয়ে হচ্ছে ইনশাল্লাহ সামনে আরো কাজ হবে। এই কোড কমেন্টিং করে কাজ করলে সেটা সুবিধাটা কি সেটা বলি। ধরেন আপনি একটা প্রজেক্ট করতেছেন, ধরেন হচ্ছে 600 লাইনের কোড হয়েছে, তো আপনি কোন জায়গায় কি কোড করছেন আপনার তো মনে থাকবে না। তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনাকে হচ্ছে কি করতে হবে জানেন? আপনার নিজের জন্য নিজে কিছু ইনস্ট্রাকশন রেডি করে রাখতে হবে। অথবা নিজের জন্য নিজে ইনস্ট্রাকশন না রাখেন। ধরেন হচ্ছে যে আপনি একটা কোড করতেছেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন, সেটা ফ্রন্ট এন্ডে কাজ করতেছেন আপনি। এবং সেই ওয়েবসাইটের ব্যাক এন্ডে কাজ করবে আরেকজন। তো সে এসে কিন্তু হচ্ছে সবকিছু তার হচ্ছে কোড আগে খুঁজতে হবে। বাট আপনি যদি কোড কমেন্টিং করেন বা হচ্ছে তার জন্য যদি একটা ইনস্ট্রাকশন এখানে রেখে দেন, সে কিন্তু হচ্ছে এই ইনস্ট্রাকশনটা পড়েই সে হচ্ছে বুঝে ফেলতে পারবে যে এইখানে আপনি কি করছেন, এখানে কি করছেন, এখানে কি করছেন। সো কোড কমেন্টিং করা হয় দুইটা কারণে, যে হচ্ছে একটা মানে অনেকগুলি কারণ আছে, তার ভিতরে দুইটা কারণ মেজর কি, যে হচ্ছে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়, দুই যে হচ্ছে যে দেখা যায় হচ্ছে যে কোন একটা পোর্শন যদি হচ্ছে আপনি চাইতেছেন না ডিলিট করতে, বাট একটু হচ্ছে হাইড করে রাখতে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও হচ্ছে দেখা যায় কোড কমেন্টিং করা হয়। কোড কমেন্টিং করা হয় কিভাবে, এসটিএমএল কোড কমেন্টিং কিভাবে করে দেখেন। এই যে দুইটা কার্লি ব্র্যাকেট, তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক, তারপরে 1 2 3 4 চারটা হচ্ছে ড্যাশ, এবার এই ড্যাশটার মাঝখানে এখানে যা লিখবেন, ঠিক আছে, এখানে সেগুলি হচ্ছে কোড কমেন্টিং এসটিএমএল এ হয়ে থাকে। সো আমরা এসটিএমএল এর কোড কমেন্টিং হচ্ছে দেখলাম, আমরা সিএসএস এও কোড কমেন্টিং দেখবো, জাভাস্ক্রিপ্ট jQuery যখন করবো তখনও কোড কমেন্টিং থাকবে, পিএইচপি তেও কোড কমেন্টিং থাকবে। অ্যাকচুয়ালি কোড কমেন্টিং মানে কোড কমেন্টিং আমাদের জন্য হচ্ছে খুব 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 একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার আরেকটা বিষয় খেয়াল করেন, এখন আমাদের কাজ কি, আমাদের কি করতে হবে জানেন, আমরা কিন্তু হচ্ছে মেইন যে বিষয়গুলি সেগুলি বুঝে ফেলছি। এখন আমাদের খালি এই যে এখানে হচ্ছে HTML এর যে ট্যাগ, এলিমেন্ট আর হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে আমাদের আরো শিখতে হবে। এখন এটা শিখবো কোত্থেকে দেখেন, আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখায় দিই, W3 স্কুল, এটা সবাই চিনে, ঠিক আছে। এটা এমন একটা ওয়েবসাইট যারা আগে কাজ করতো, যারা এখন কাজ করতেছে, যারা পরে কাজ করবে সবার জন্য হচ্ছে হেল্পফুল। তো আপনারা যেহেতু কোড শিখতে আসছেন, আপনাদের জন্য এটা অনেক 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 হেল্পফুল একটা সাইট, ঠিক আছে। তো আমাদের সবার জন্য কিন্তু এই সাইটটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আসেন এইখান থেকে কিছু বিষয় আপনাদের একটু রিভিউ দেই, হ্যাঁ একটু রিভিউ দেই, দেখবেন হচ্ছে আমরা পড়তে পড়তে এগুলো হচ্ছে পড়া হয়ে যাবে আমাদের। এখানে দেখেন হোমের পার্টে কিছু কথা বলছে, এগুলি টেমপ্লেট নিয়ে কিছু কথা বলছে, এগুলি আমাদের লাগবে না। ইন্ট্রোডাকশনের হোমে এখানে আসেন, ইন্ট্রোডাকশনের পার্টে দেখেন এখানে কিছু কথা বলছে আপনাদেরকে। এসটিএমএল জিনিসটা কি, এসটিএমএলটা হচ্ছে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে যা যা লেখা আছে এগুলো একটু আপনারা পড়বেন, ঠিক আছে। এখানে হচ্ছে দেখেন যে হচ্ছে এসটিএমএল এর যে ডকুমেন্টটা, যে টেমপ্লেটটা, সেটা হচ্ছে ওরা এখানে রেডি করছে। আচ্ছা, এইখানে তারপরে ওয়েব ব্রাউজারে কোডটা এডিট করতে বলতেছে, এডিটর ব্যবহার করতে বলতেছে। আপনি যখন কাজ করবেন আপনার কাজের জন্য কি করতে হবে, এডিটর ব্যবহার করতে হবে। দেখেন এখানে আপনাকে বলতেছে যে এডিটর ব্যবহার করতে হবে, ঠিক আছে। আমরা এডিটর হিসেবে কোনটা ব্যবহার করতেছি, সাবলাইম টেক্সট ব্যবহার করতেছি। বেসিক আছে এখানে দেখেন, বেসিকের একটা পোর্শন আছে, বেসিকে যে বেসিক কিছু কোড আপনাকে এখানে দেখাবে ওরা, যে খেয়াল করেন এখানে বেসিকের কিছু কোড, এই কোডগুলো আমরা হচ্ছে করে ফেলছি, কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা দেখছি, যেখানে আমরা প্যারাগ্রাফ দেখছি, আমরা লিঙ্কের কাজ করছি, মনে আছে যে লিঙ্কের কাজ করছি, ইমেজ নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ দেখেন এখানে কিন্তু ওই সমস্ত বিষয়গুলি দেওয়া। তারপরে এখানে খেয়াল করেন এলিমেন্ট নামে এখানে একটা জিনিস আছে, এই যে দেখেন HTML এলিমেন্ট, বলুন তো আমরা এই এলিমেন্টটা শিখছি না, যে হচ্ছে স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, কন্টেন্ট গোলস হিয়ার, মানে এখানে কি থাকবে, কন্টেন্ট থাকবে। তো এখানে দেখেন এখানে HTML এর কিছু এলিমেন্টের এক্সাম্পল দিচ্ছে আপনাকে, এই যে H1 P, এগুলো এলিমেন্ট, বাট এই যে BR, বিআরটা কিন্তু এলিমেন্ট না। বিআর জিনিসটা কি ভাইয়া, দেখেন বিআরটা হচ্ছে ব্রেক, লাইন ব্রেক। একটু খেয়াল করে এখানে একটু কোডের দিকে তাকাবেন, একটু এদিকে তাকান সবাই, রিলোড দিয়ে এদিকে দেখেন। এই যে দেখছেন এখানে একটা হচ্ছে আমার একটা ফেসবুকের একটা লিংক, এখানে একটা ফেসবুকের লিংক। আমি ধরেন এই দুইটা লাইনের মাঝখানে একটা ব্রেক দিতে চাচ্ছি, জাস্ট এইখানে যদি আপনি বলেন হচ্ছে বিআর, এই বিআরটার মানে কি জানেন, একটা ব্রেক, মানে এই দুইজনের মাঝখানে একটা ব্রেক দিবে, দেখেন। এবং ব্রেক দেওয়ার পরে দেখছেন এখানে এই যে দেখেন ফেসবুক লিংক নিচে কিন্তু ভেঙে ফেলেছে টুইটারের লিংকটাকে। তারপর আবার ধরেন হচ্ছে এখানে যদি একটা বিআর দেই, এখানে একটা ব্রেক দিলাম, দেখবেন ইমেজটা পাশাপাশি আছে না, এই যে টুইটার লিংকের সাথে কিন্তু ইমেজটা পাশাপাশি আছে, দেখবেন রিলোড দিলে এই ইমেজটা এটা নিচে পড়ে গেছে, দেখছেন এই যে দেখেন ফেসবুকের পরে টুইটার একটা ব্রেক, ঠিক আছে। তো এটা হচ্ছে বিআর মানে কিন্তু হচ্ছে ব্রেক, এবং এই যে বিআর এটা কিন্তু একটা কি বলেন তো, ট্যাগ, সেলফ ক্লোজিং ট্যাগ। হ্যাঁ এখানে এই যে বিষয়গুলি বলা আছে এগুলো আপনি একটু পড়বেন, এগুলো আপনার হচ্ছে পড়তে হবে। আমি যা বুঝাইছি সবই কিন্তু এখানে দেওয়া আছে, আপনার খালি একটু পড়লে আপনাদের আরেকবার হচ্ছে রিভাইজ হবে। আরেকটা বিষয় গাইজ দেখেন, একটা কথা বলতেছে এখানে HTML নট কেস সেন্সিটিভ, এই জিনিসটা কি দেখেন, HTML কিন্তু কেস সেন্সিটিভ না। কেস সেন্সিটিভ বলতে কি বোঝায়,
বড় হাতের ছোট হাতের লিখলে সমস্যা করবে কিনা? না, সমস্যা করে না। যেমন এখানে দেখেন, এখানে এই যে H1 টা লিখছেন আপনি, আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি এই H1 টা বড় হাতে লিখবো, ঠিক আছে, এইভাবে লিখবো, ঠিক আছে, কার্লি ব্র্যাকেট দেন, তারপরে হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেন। আপনি যদি বলেন যে ভাই আমি এভাবে বড় হাতে লিখবো, সমস্যা হবে? সমস্যা কিন্তু হচ্ছে হবে না, ঠিক আছে, সমস্যা হবে না। কেন? কারণ হচ্ছে এখানে হচ্ছে এই বড় হাতের ছোট হাতের এগুলি কোনো ফ্যাক্ট না, কেস সেনসিটিভ না HTML। বাট সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে রুলস ব্রেক করছেন আপনি। আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করলেন না, আপনি কোডটা স্ট্যান্ডার্ড ফরমেশন হয়নি। স্ট্যান্ডার্ড ফরমেশন কি? আপনি যা কোডিং যা করবেন সবকিছু আপনার হচ্ছে ছোট হাতের হবে এখানে। বাট আপনি যখন কন্টেন্ট বসাবেন, এখানে দেখেন এটা একটা টেক্সট, কন্টেন্ট বসানোর সময় কন্টেন্ট বড় হাতে ছোট হাতে মিলাই বসান, কোনো সমস্যা নেই। বাট আপনি যখন একটা এলিমেন্ট ব্যবহার করবেন, আপনি যখন একটা হচ্ছে ট্যাগ ব্যবহার করবেন, আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, তখন এখানে আপনি কি করতে হবে? এগুলো হচ্ছে ছোট হাতে লিখতে হবে। দেখেন এখানে কিন্তু ও কাজ করবে। আমি এখানে 5টা টেক্সট দিয়ে আপনাদেরকে দেখাই। H1 লিখলাম, আরেকটা রিলোড দেই। দেখেন এখানে এই যে 2টা H1 দেখা যাচ্ছে, কিন্তু আমার কিন্তু সে ভুল ধরতেছে না। বাট আমি কি করছি? স্ট্যান্ডার্ডটা হচ্ছে ব্রেক করে ফেলছি। স্ট্যান্ডার্ড কি? সব হবে হচ্ছে ছোট হাতে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস, ঠিক আছে। সো এখানে এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে দেখেন একটা HTML এর ট্যাগ রেফারেন্স দেওয়া আছে, আপনাদেরকে এটা পড়তে হবে, ঠিক আছে। HTML এর ট্যাগের রেফারেন্সটা এটা আপনাদের পড়তে হবে, ঠিক আছে। এটা আপনাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, আমি আপনাদেরকে দেখায় দিব যে কিভাবে পড়তে হয়, মানে কিভাবে কি করবেন। তার আগে আসেন, এখানে দেখেন তো অ্যাট্রিবিউট নামে একটা কথা আছে, দেখছেন সাইডে? আসেন এই অ্যাট্রিবিউটটা আপনাদেরকে একটু আবার পরিচয় করাই। অ্যাট্রিবিউট জিনিসটা কি মনে আছে না? এডিশনাল ডাটা, এই যে বলছিলাম, এই যে এডিশনাল ইনফরমেশন বলতেছে ওরা, এডিশনাল ডাটা বা এডিশনাল ইনফরমেশন লেখা হয় কই? স্টার্টিং ট্যাগের ভিতরে থাকে কিভাবে? নেম ভ্যালু পেয়ার আকারে। এখন একটা কথা ভাই, আপনাদেরকে বলে দেই, আপনারা হচ্ছে মনে করতেছেন ভাইয়া ডব্লিউসি স্কুল কেন নিয়ে আসলেন? দেখেন, আমি কিন্তু আপনাদের একটা কথা বলছিলাম যে এই সমস্ত বিষয়গুলো আমাদের কারো মুখস্থ করতে হবে না, আমরা প্র্যাকটিস করবো, আমাদের অটোমেটিক্যালি আমাদের ব্রেনে এগুলো হচ্ছে চলে আসবে। আর যদি ভুলে যাই তখন কোথায় যাব? তখন এই ডব্লিউ থ্রি স্কুলে আসবো। এই ডব্লিউ থ্রি স্কুলে এসে আমরা HTML এ যাবতীয় যত কিছু লাগে সবকিছু আমরা এখানে পাবো, ঠিক আছে। সবকিছু এখান থেকে আমরা ফলো করব। আপনারা এই যে যারা এখন নোট কোড মানে নতুন কোড করতেছেন, তারা, যারা আমরা আগে কোড করে আসছি, আমরা, যারা ভবিষ্যতে কোড করবে তারাও, যখনই হচ্ছে এই HTML বা এই টাইপের জিনিসগুলো শিখতে যাবে তাদের হচ্ছে ডব্লিউ থ্রি স্কুলে আসতে হবে। সো এইটা আপনাদেরকে এখানে নিয়ে আসলাম এই কারণে, কারণ HTML এর ডকুমেন্টেশনটা এখানে অনেক 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 সুন্দর করে দেওয়া আছে। খালি সুন্দর করে দেওয়াই না, আপনাকে খালি যে আপনি যে এটা বুঝবেন খালি তা না, আপনাকে এখানে দেখা যাবে যে হচ্ছে এক্সাম্পল, মানে কাজের আউটপুট কেমন হবে সেটাও আপনাকে এখানে হচ্ছে তারা দেখাবে। যেমন এখানে খেয়াল করেন, এই যে দেখছেন এখানে একটা অ্যাঙ্কর ট্যাগের কাজ করছে, এই যে হাইপারলিংক রেফারেন্স বুঝাইছিলাম না একটু আগে, এই ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করেন। ট্রাই ইট ইয়োরসেলফে গেলে দেখবেন এখানে কি যে হচ্ছে এই জায়গাটাতে বিশাল একটা হচ্ছে মানে এক্সাম্পল দেওয়া। এই যে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে HTML এর কোডটা দেওয়া, দেখছেন এখানে এই যে HTML এর কোডটা কিন্তু আমরা এইভাবে করছিলাম, মনে আছে? এই উপরে পিটা কি দেখেন, এই যে উপরে যে এই দুইটা লাইন, এটা হচ্ছে খালি একটা ইনস্ট্রাকশন দিচ্ছে আপনাকে। এই দুইটা লাইন হচ্ছে ইনস্ট্রাকশন। দেখেন আমি এই দুইটা লাইন বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি আবার রান করলাম, খালি কোড যতটুকু দরকার ততটুকু কোড রান হবে। এখন আপনারা কি করবেন? আপনাদের ইনস্ট্রাকশন থাক, ওই ইনস্ট্রাকশন পড়ে আপনার আইডিয়া নেবেন। দেখেন এখানে কি বলতেছে? ভিজিট ডব্লিউ3 স্কুল, মানে এরকম একটা লিংক, হাইপার লিংক রেফারেন্স দিয়ে এরকম একটা লিংক তৈরি করছে এখানে, যে এই রেফের ভিতরে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছে। বাস, এখন যদি আপনি এখানে ক্লিক করেন আপনাকে হচ্ছে ডব্লিউ3 স্কুলে নিয়ে চলে যাবে। অনেক কঠিন কিছুই না, অনেক ইজি একটা বিষয় কিন্তু। হ্যাঁ, তারপর দেখেন এই যে সোর্স, ইমেজের ক্ষেত্রে সোর্স অ্যাট্রিবিউটের ব্যবহার করা হয়েছে, উইথ হাইটের ব্যবহার করা হয়েছে এখানে। সো এগুলো আপনারা যখন পড়বেন তখন কিন্তু হচ্ছে আরো ভালো করে এগুলো শিখবেন, ঠিক আছে। এই যে দেখেন বিভিন্ন রকমের অ্যাট্রিবিউটের ব্যবহার এখানে দেওয়া আছে, যেমন ল্যাং ইএন। কি এই ল্যাং ইএন এর কাজ কি বলেন তো? ল্যাঙ্গুয়েজ, ইংরেজি যে ব্যবহার করতেছেন সেটা। আমরা ওয়েবসাইটে কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছি বলেন তো? আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কি? আমাদের হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা, এর কারণে ল্যাং ইএন লেখা এখানে। সেখানে দেখেন আরো অনেক রকমের অ্যাট্রিবিউট পাবেন, এগুলো আপনারা হচ্ছে পড়বেন। তারপরে দেখেন এখানে হেডিং আছে, আপনাদেরকে দেখাই হেডিং। হেডিং কোনটা বলেন তো? ওই যে আমরা H1 থেকে H6 পর্যন্ত যে কাজ করছিলাম দেখেন, ওই হেডিং এর এক্সাম্পলগুলি এখানে দেওয়া, ঠিক আছে। এখানে দেখেন হেডিং, ঠিক আছে। তারপরে এখানে দেখবেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ করছিলাম না আমরা, এই দেখেন প্যারাগ্রাফ, দেখেন এখানে প্যারাগ্রাফ। সাথে আরো বেশ কিছু জিনিস, এই যে একটা প্রি, প্রি টাইপের একটা এলিমেন্ট। ভাইয়া প্রিটা কি? দেখেন আপনি এখানে প্রির ভিতরে যা যেভাবে যে মানে আপনি যেভাবে লিখবেন ঠিক সেইভাবে আউটপুটটা আসবে, ঠিক আছে। ধরেন আপনি এখানে মানে আপনি প্রি এর কাজ কি জানেন? প্রিতে তো নরমালি হচ্ছে আমরা প্যারাগ্রাফ টাইপের টেক্সট লিখি, বাট প্রি যেটা, প্রি এর ভিতরে আপনি যা লিখবেন যেইভাবে লিখবেন ওইটা ওইভাবেই আসবে। পি আর ই প্রি। ধরুন হচ্ছে আমি এখানে লিখলাম হ্যালো, এখানে একটা লিখলাম হ্যালো, এখানে একটা লিখলাম হ্যালো, এখানে একটা লিখলাম, এই যে যা লিখছি না দেখবেন ঠিক ওইভাবেই হচ্ছে লেখাটা আসবে। বুঝলেন? দেখেন এই যে নিচে হ্যালো হ্যালো হ্যালো, তিনটা হ্যালো আলাদা আলাদা, ঠিক আছে।
মানে প্রির কথাটা হচ্ছে আপনি যা লিখে দিবেন, যেভাবে লিখে দিবেন ঠিক ওইটা যদি কোনো পরিবর্তন করতে না চান ঠিক ওইভাবে আসবে। আচ্ছা আপনাদের HTML রেফারেন্স এখনই থাক, দরকার নাই, কারণ আপনার এখানে দেখলে এখনো হচ্ছে অনেক ভয় পেয়ে যেতে পারেন। আপনাদের পড়া কি থাকবে আমি বলে দিই। এই হোম থেকে শুরু করে এই প্যারাগ্রাফ পর্যন্ত হচ্ছে আপনাদের পড়া থাকবে। ঠিক আছে? এই প্যারাগ্রাফ যা যা আমি পড়াইছি আপনি একটু লিখে নেন, নোট করেন সবাই, হোম থেকে প্যারাগ্রাফ। তারপরে তারপরে থাকবে হচ্ছে HTML কমেন্টস, দেখেন এখানে এই যে লেখা আছে কিন্তু, ভিডিওতে ভালো করে এটা রেকর্ড আছে, দেখে নিয়েন। এই হোম থেকে যাবতীয় এখানে যা যা আছে সবগুলো এই প্যারাগ্রাফ পর্যন্ত। তারপরে হচ্ছে HTML এর কমেন্টস, তারপরে হচ্ছে HTML এর লিঙ্কস, তারপরে হচ্ছে HTML এর ইমেজ। বাস এতটুকু করে আপনি হচ্ছে কাজ করবেন। আপনার যদি কেউ মনে চায় যে হচ্ছে ভাই আমি আর একটু বেশি পড়বো, পড়েন, সমস্যা নেই। নেক্সট ক্লাসে বাকি জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি কাজ শুরু করবো ইনশাল্লাহ। SW কি থাকবে, ক্লিয়ার?